প্রথমে একটি কথা বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস আমরা ইউজ করছি, অর্থাৎ এটা শুধু শেখার জন্য। এই ভিডিও থেকে তোমরা কোনো রকম কোনো ডিসিশন নেবে না, কারণ শুধু শিক্ষার জন্য এই ভিডিওটা আমি তোমাদের জন্য করছি। এই ভিডিওটা হয়তো তোমার জীবনের লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অ্যাডভান্স ক্লাস, যে ক্লাসটা হয়তো অনেক স্কুল অনেক টাকা চার্জ নিয়ে তবে তোমাদেরকে শেখায়, কিন্তু আজকের এই ভিডিওটা কমপ্লিট দেখার পর তোমরা বুঝতে পারবে যে কোথায় টাকা লাগানো সেফ আর কোথায় টাকা লাগানো আনসেফ, এবং উইদাউট লার্নিং আর্নিং ইম্পসিবল স্টক মার্কেটে। শিক্ষার বিকল্প পৃথিবীতে কিছু নেই। এই ভিডিওটা আমি এমন ভাবে তোমাদের জন্য প্রেজেন্টেশন করছি গল্পের ছলে, যাতে তোমরা খুব সহজে বুঝে ফেলতে পারো এবং ব্যাপারটা তোমাদের হৃদয়ে গেঁথে যায়। এবং দেবশ্রী মিষ্টি দোকানে তাহলে প্রতি মাসে 30 লক্ষ টাকা বিক্রি হচ্ছে, সেলস তো খুব হচ্ছে বলে আমার দেবশ্রী মিষ্টি দোকানে টাকা লাগিয়ে দিলাম, কিন্তু দেখলাম যে যে 30 লাখ টাকা মাসে সেলস হচ্ছে, মাস শেষে দেখা যাচ্ছে দেবশ্রীর পকেটে পাচ্ছে 50,000 টাকা, প্রফিট পাচ্ছে 50,000 টাকা। তার মানে দেখা যাচ্ছে যে মেটেরিয়াল কস্ট, মিষ্টি দোকানের জিনিসপত্র যেগুলো লাগে, সাথে সাথে আমরা দেখতে পাই যে যে একখানি লেবার মিস্ত্রি রেখেছে, তাদের টাকা দিয়ে দেখা যাচ্ছে যে মাস শেষে যে 30 লক্ষ টাকা সেলস করে দেখা গেল মাত্র 50,000 টাকা প্রফিট হলো। তাহলে সেই কোম্পানিতে যদি আমরা টাকা লাগাই, তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে যে তাহলে এত টাকা সেলস হওয়ার পর এত কম প্রফিট, তার মানে আমাদেরও কিন্তু যদি আমরা টাকা লাগাই আমরা কিন্তু খুব কম প্রফিট পাবো। উল্টো সাইডে এরকমও হয়, দেখবে যে মিষ্টি দোকানে, দেবশ্রী মিষ্টি দোকানে সারা অন্য একটা পাশের একটা অন্য মিষ্টি দোকানে মনে করে নাও বিশ্বজিৎ, বিশ্বজিৎ, অশোক বারিক মিউট করো প্লিজ, আকাশ বারিক, সরি আকাশ বারিক মিউট করো প্লিজ। তো এইবার একটা কথা বলি, এইবার মনে করো, আচ্ছা মিউট রাখো প্লিজ, মিউট না করলে খুব সমস্যা, আকাশবাবু মিউট করো। আচ্ছা এবার বলি শোনো, তাহলে আমরা প্রথম সিনারিওতে কি দেখলাম, দেবশ্রী মিষ্টি দোকান, কি হচ্ছে এটা বাচ্চাদের মতো, মিউট রাখো সবাই প্লিজ। তো এবার দেখো প্রথম সিনারিওতে কি বুঝলাম, দেবশ্রীর মিষ্টি দোকানে বছরে মাসে 30 লক্ষ টাকা বিক্রি আছে, সেল আছে, কিন্তু প্রফিট কত হচ্ছে 50,000 টাকা। কিন্তু এবার আমরা বিশ্বজিৎ মাঝি, বিশ্বজিৎ মাঝি আমাদের একটা স্টুডেন্ট আছে, ওর পাশে একটা মিষ্টি দোকান আছে, কিন্তু ওর মিষ্টি দোকানে সারা বছর মাসে সেল হচ্ছে মাত্র 10 লক্ষ টাকা, সারা মাসে 10 লক্ষ টাকা সেল হচ্ছে, কিন্তু ওর প্রফিট হচ্ছে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। তাহলে আমরা কোথায় টাকা লাগাবো? আমরা কিন্তু টাকা লাগাবো বিশ্বজিৎ মাঝির মিষ্টি দোকানে। তাহলে শুধু সেলস হলে হবে না, তার সাথে সাথে প্রফিটটা ঠিকঠাক হচ্ছে কিনা এবং কাস্টমার রিভিউ ঠিকঠাক আছে কিনা। আজকের হয়তো বিশ্বজিৎ মাঝির সেলসের থেকে প্রফিট ভালো হচ্ছে, কিন্তু ওনার যে রেপুটেশন এবং যে কোয়ালিটি ঠিকঠাক কি মেনটেন করছে, যদি কোয়ালিটি ঠিকঠাক মেনটেন করে তবে কিন্তু ফিউচারে চলবে, এবং যদি কোয়ালিটি ফিউচারে না ঠিকঠাক মেনটেন করে তাহলে কিন্তু আমাদের ওর কোম্পানিটা মিষ্টি দোকানে ফিউচারে সমস্যা হতে পারে। তাহলে আমাদেরকে সবকিছু পাই টু পাই দেখতে হবে, যে সেলস বেশি হলে, প্রফিট বেশি হলে, দেনা বেশি হলে যে সমস্যা, এটা না। আমরা এর আগে শিখেছিলাম দেনা থাকলে সমস্যা, কিন্তু অনেক ক্ষেত্রে দেনা বেশি থাকলেও সমস্যা না। এটাও হতে পারে বিশ্বজিৎবাবু দেনা নিয়েছে কোম্পানিতে মিষ্টি দোকানটা আরো ডেভেলপ করার জন্য, সেটার প্রমাণ আছে, এবং সত্যি সেই দেনা থেকে কিন্তু ডেভেলপ করছে, যেটা আমরা শিখেছিলাম যে ডেপথ অফ ইকুইটি, শিখেছিলাম যে টাকা দেনা নিচ্ছে কিন্তু দেনা করে প্রফিট অনেকটা বাড়াচ্ছে। 10 টাকা হয়তো ইন্টারেস্ট দিতে হচ্ছে, কিন্তু 15 টাকা প্রফিট নিয়ে আসছে, তার মানে সেটাও কিন্তু ভালো। দেনাও ভালো, কিন্তু কিন্তু অনেক সিনারিওতে এগুলো আমাদেরকে দেখতে হবে। সেই জন্য ইনভেস্টমেন্টটা খুব সহজ না, সবকিছু ভালো আবার সবকিছু খারাপ। এমন যেখানে আমরা এগুলো শিখেছিলাম, যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে সরি, এখানে তোমাদেরকে কি বলেছিলাম, যে পি, এই পি মোটামুটি 60 ভালো, 60 মোটামুটি পি মোটামুটি ইন্ডাস্ট্রি ভিত্তিক কম হলে ভালো, এটা শিখেছিলাম। কিন্তু এর পিছনে লজিক আছে, ডেপ টু ইকুইটি 0.6, এই 0.6 অনেক সময় 0.10ও অনেক সময় ভালো হতে পারে যদি এটা ভালো জায়গা লাগায়। দ্বিতীয়ত আমরা এখানে দেখতে পেয়েছিলাম প্লেজ পার্সেন্টেজ, আমরা বলেছিলাম না দেনা রাখা খারাপ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে কোম্পানি প্লেজ রেখে কোম্পানিটাকে ভালো ডেভেলপ করছে, সেখানেও ভালো। অনেক ক্ষেত্রে কারেন্ট রেশিওর ক্ষেত্রে দেখবে হয়তো 1-1.5-এর কাছাকাছি চলেছে, সেটা অনেক সময় ভালো হলেও হতে পারে। অনেক সিনারিও দেখে আমাদের দেখতে হয়, সেই জন্য আজকে আমরা এটি ডিপলি অ্যানালাইসিস করবো। চলো শুরু করছি। এবার কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবে যখন আমি তোমাদেরকে বলবো, কারণ আমি একটা করে পার্ট শেষ করব, তোমাদেরকে প্রশ্ন করবে তোমরা বুঝতে পারলে কিনা বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে প্রথমে আমরা যাব কোয়ার্টারলি কোয়ার্টারলি
রেজাল্টে। কোয়ার্টারলি রেজাল্টে আমরা নরমালি কি কি শিখেছিলাম, বড় বড় মানে মোটা মোটা শিখেছিলাম, যে বোঝার চেষ্টা করো তোমরা, একদম কোনো রকম ডাউট থাকলে ডাউট আমি পুরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করো যতটা সম্ভব। দেখো প্রথমে শিখেছিলাম সেলস। দেখো সেলস শুধু হলে হবে না, যেমন মিষ্টি দোকানে বললাম। দেখো এইখানে এই যে কোম্পানিটা আছে রেজিস্টার সিস্টেম, এই কোম্পানিটা দেখো সেলস, দেখো সেলস দেখো বাড়ছে, কনস্ট্যান্ট বাড়ছে, কিন্তু এই যে খেয়াল করে দেখো 2000 টাকা 2049 কোটি টাকা সেল করেছে, কিন্তু খরচা কত হয়েছে এখানে? দেখো খরচা হয়ে গেছে প্রায় আনুমানিক 1681 হাজার, 1681 কোটি টাকা। 1681 কোটি টাকা খরচা করে, 1681 কোটি টাকা খরচা করে কিন্তু এখানে সে ইনকাম কত সেল করেছে? 1681 কোটি টাকা খরচা করে সেল করেছে হচ্ছে কি 2049 কোটি টাকা। তাহলে দেখো সেলস, আর এত টাকা সেলস করতে খরচা কত টাকা হয়েছে? এই টাকাটা খরচা হয়েছে, তার মানে কিন্তু এটা প্রথমত বাদ চলে যাবে, ডাইরেক্ট এখানে বাদ চলে গেল, তো এক্সপেন্সেসটা খরচা হয়ে গেল, একটা এত টাকা সেলস করেছে সাথে এক্সপেন্সেসটা বাদ চলে গেল। এবার অপারেটিং প্রফিট কি হলো? অপারেটিং প্রফিটটা কাকে বলা হয়? এই দেখো সেলস করেছে 2049 কোটি টাকায়, আর এক্সপেন্সেস কত করেছে? 1681। তার মানে তুমি 1681 কোটি টাকা যদি 2049 কোটি টাকা দিয়ে বাদ দাও, বাদ দিলে যেটা প্রফিট আসছে সেটা বেরিয়ে আসবে। অপারেটিং প্রফিট তাহলে আসছে আমাদের 300। দেখে নাও, আমি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিই, সুবিধা হবে। তাহলে আমরা এখানে কত দেখেছিলাম? 2049 2049 কোটি টাকা সেল করেছে, তার জন্য তার এক্সপেন্সেস কত হয়েছিল? এখানে এক্সপেন্সেস হয়েছিল দেখো কত দেখাচ্ছে এখানে, 1681। তাহলে কত হচ্ছে? 368। 368 কোটি, দেখো 368 কোটি চলে এসছে। তার মানে দেখো এখানে সবকিছু ক্যালকুলেশন বেশ আছে। তোমার সেল করেছে 2049 কোটি টাকা, সেই সেলস করতে যে খরচাটা হয়েছে, মানে প্রোডাকশন কস্ট, মনে করে নাও যেমন মিষ্টি দোকানের প্রোডাকশন কস্ট, লেবার কস্ট, এইসব কস্ট ফস্ট আছে না, সেই কস্ট গুলো দিয়ে এই খরচাটা হয়েছে হয়ে, তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে কি এইটা, এইটা প্রফিট হচ্ছে। এইবার ওপিএম, তার মানে এটার পার্সেন্টেজ কত হচ্ছে? প্রায় 18%-এর কাছাকাছি অপারেটিং প্রফিট। এই অপারেটিং প্রফিট, ওপিএম মানে অপারেটিং প্রফিট, তো তাহলে মানে 18%-এর কাছাকাছি কোম্পানি প্রফিট করছে, অপারেটিং প্রফিট। কিন্তু এটা অ্যাকচুয়াল তো প্রফিট না, এর পিছনে আরো খরচা আছে। এক সেকেন্ড, আবার কি জয়েন হলো দেখি তো। মিউট দাও প্লিজ, কাজী ভাই মিউট করে দাও প্লিজ, সুবিধা হবে। তো এইবার বোঝো, তাহলে আমরা কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যে প্রথমে কোম্পানি সেলস করেছিল, যে টাকাটা সেলস করেছে সেটা সেলস করতে কত টাকা খরচা হয়েছে? খরচা হয়েছে 1681 কোটি টাকা। 1601, এটা থেকে এটা মাইনাস করে দিলে যেটা আছে সেটা হচ্ছে কি অপারেটিং প্রফিট হচ্ছে, সেটা হচ্ছে কি 368 কোটি টাকা। আর ওপিএমটা কি এর পার্সেন্টেজে বের করা হয়েছে, 1668 এই টাকাটার পার্সেন্টেজ এসছে এটা, সরি ফর দ্যাট, এই টোটাল যেটা করেছে অপারেটিং সেলস এর পার্সেন্টেজ এটা এসছে, অন্য কোনো ব্যাপার না। এই অপারেটিংটা মানে অর্থাৎ 2049 কোটি টাকার 368 টাকা হলে যে পার্সেন্টেজটা আছে সেটা হচ্ছে 18%-এর কাছাকাছি। আদার্স ইনকাম, এবার আদার্স ইনকামের মধ্যে টুইস্ট আছে, বোঝো, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম এটা আমরা ডিপলি বুঝবো, কোনো কিছু ছাড় দেবো না, একটা জিনিস ছাড় দেওয়া মানে সমস্যা হতে পারে। এবার আদার্স ইনকাম ব্যাপারটা বোঝো, আদার্স ইনকাম ব্যাপারটা কি? আদার্স ইনকাম কিভাবে হতে পারে? দেখো কোম্পানি অনেক জায়গায় দেখবে কিছু টাকা কোনো জায়গায় লোনে রেখেছে, কোম্পানির মনে করে 5টা গাড়িতে কাজ করে, কোম্পানির 5টা গাড়ি হচ্ছে কি কাজ করে, মানে ডেলিভারির কাজ করে। আচ্ছা, কোম্পানির 5টা গাড়ি ডেলিভারির কাজ করে, তাহলে যদি অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানি নিজের কাজের ফাঁকে ফাঁকে অন্যান্য কোম্পানি কাজে ডেলিভারিতে কাজে লাগাচ্ছে, বা অন্যান্য আরো আছে আদার এক্সপেন্সেস। যদি আমরা মিউট করি করি খুলিতে দেখা যাবে এখানে দেখো এক্সপেন্সিয়াল আইটেম, আদার্স ইনকাম, নর্মাল ইন্টারেস্ট, এগুলো অনেক কিছু আছে। তার মানে আমরা এটাকে করছি, তার মানে আরো অন্যান্য জায়গাতে কোম্পানির কিছু টাকা আসছে, সেটা হচ্ছে কত হচ্ছে? সেটা হচ্ছে কি ইনকাম হয়েছে কোম্পানির, আদার ইনকাম, অন্যান্য জায়গাতে কোম্পানির ইনকাম হয়েছে 52 কোটি টাকা। তাহলে এই অপারেটিং প্রফিট এখানের সাথে এটা যোগ হয়ে যাবে, তাহলে 52 কোটি টাকা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে। যোগ হয়ে যাওয়ার পরে ইন্টারেস্ট, ইন্টারেস্ট ব্যাপারটা কি? কোম্পানি কোনো জায়গাতে লোন টোন নিয়েছে, কিছু একটা নিয়েছে, তার ইন্টারেস্ট এটা কোম্পানিকে পে করতে হবে, এটা মাইনাস হবে। অর্থাৎ যে প্রফিট হচ্ছে এই যে সেলস করার জন্য কোম্পানি কোনো জায়গাতে হয়তো ইন্টারেস্ট লোনে টাকা নিয়েছে, অনেক কিছু ভাবে টাকা নেয়, তাহলে এই ইন্টারেস্ট ব্যাপারটা হচ্ছে এখান থেকে মাইনাস হবে। আর ডেপ্রিসিয়েশন,
ডেপ্রিসিয়েশন ব্যাপারটা কি হয় না, ডেপ্রিসিয়েশন ব্যাপারটা কি হয়, এটা হচ্ছে কি কোম্পানি যখন মনে করে একটা মিষ্টি দোকান, এই মিষ্টি দোকানে মনে করে না প্রতি মাসে দেখবে কিছু কিছু মালপত্র, কিছু কিছু জিনিসপত্র খারাপ হয়ে যায়, মনে করে না একটা ওভেন খারাপ হয়ে গেল, মনে করে না কিছু টিয়ার টেবিল খারাপ হয়ে গেল, সেটা তো মেন আইটেম থেকে মাইনাস হচ্ছে না, ডেপ্রিসিয়েশন মানে সেটাও খরচা যাচ্ছে, তার জন্য কোম্পানিকে নতুন চেয়ার নিতে হচ্ছে, তার জন্য কোম্পানিকে নতুন কড়া খন্তি কিনতে হচ্ছে, যেহেতু মিষ্টি দোকানের উদাহরণ দিলাম, সেটা ডেপ্রিসিয়েশন, এটাও কিন্তু প্রফিট থেকে মাইনাস হবে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, আর এটা প্লাস। তারপরে কি আছে, প্রফিট বিফোর ট্যাক্স। আচ্ছা আর একটা কথা তোমাদেরকে বলবো, এই যে এটা আছে আদার্স ইনকামটা, যদি কোনো কোম্পানির ক্ষেত্রে দেখো যেটা অপারেটিং প্রফিটের কাছাকাছি চলে গেছে, তার মানে কিন্তু এখানে বিপদ। আদার্স ইনকাম অনেক সময় কিভাবে আসে না, কোম্পানি তার অ্যাসেট বিক্রি করে, কোনো কোনো কোম্পানি আছে আদার্স ইনকাম, অর্থাৎ মনে করে কোম্পানির 100 বিঘা সম্পত্তি আছে, কোনো কারণবশত কোম্পানি 5 বিঘা সম্পত্তি বিক্রি করে দিল, সেটা কিন্তু আদার্স ইনকামে যোগ হবে, সেটা কিন্তু কোম্পানির জন্য খুব লাভজনক না, কারণ বিক্রি করে কতদিন আসবে। আদার্স ইনকাম বাড়া কমার মধ্যে পার্থক্য এটা, যদি আদার্স ইনকাম খুব বেশি বাড়ে কোম্পানি দেখবে এই যে অপারেটিং প্রফিটের কাছাকাছি। আচ্ছা এরা এগুলো খারাপ বাবু, এত রাত্রে জয়েন করলেন আমাদের খুব সমস্যা হয়, বাকিদেরও সমস্যা হয়, তো প্লিজ কি হয়েছে রে ভাই তোমার রে? প্লিজ এরকম এত রাত্রে জয়েন হও না, তাদের খুব সমস্যা হয়, কারণ যারা ক্লাস করছে মন দিয়ে তাদের ব্যাঘাত ঘটে। তো এইবার তোমাদেরকে বলি, বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কি বোঝালাম, এবার দেখো যে আদার্স ইনকাম ব্যাপারটা বললাম না, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, আদার্স ইনকাম অনেক ভাবে হয়। কোম্পানি যেমন তোমাদেরকে বললাম যে কোম্পানি মনে করো একটা মিষ্টি দোকানের উদাহরণ দিলাম, সেই কোম্পানির 10টা ডেলিভারির জন্য 10টা মিষ্টি গাড়ি আছে, 10টা মনে করো ছোট ছোট হাতি আছে ডেলিভারি করার জন্য। এবার দেখবে অনেক অনেক সময় দেখবে তাদের কোম্পানির কাজ নেই বলে, কোম্পানি হয়তো মিষ্টি দোকানে আজকে ডেলিভারি কম আছে, অন্য অনেকগুলো কোম্পানি আছে তারা বলে যে তোমাদের গাড়িটা আমাদের কাজে দাও, আজকে আমাদের 10টা ডেলিভারি করে দিই, তাহলে সেটা কিন্তু আদার্স ইনকামে যোগ হবে। আরো একটা কি হয়, সেটা কিন্তু ভালো জিনিস, অনেক ক্ষেত্রে দেখা যায় কোম্পানি তার অ্যাসেট বিক্রি করে, কোম্পানি তার অ্যাসেট বলতে তার সম্পত্তি কিছুটা বিক্রি করতে হলে সেটাও কিন্তু আদার্স ইনকামে যোগ হবে। এইবার সেই ক্ষেত্রে যখন কোনো কোম্পানি দেখবে আদার্স ইনকাম কনস্ট্যান্ট বেড়ে বেড়ে খুব বেশি হয়ে যাচ্ছে, এবং যদি বাই চান্স এর কাছাকাছি চলে যায়, এটা অপারেটিং প্রফিট যতটা হচ্ছে তার কাছাকাছি, মনে করো এটা 683 কোটি টাকা অপারেটিং প্রফিট, কিন্তু আদার্স ইনকাম 52 কোটি টাকা, তার মানে অনেকটা ডিফারেন্স আছে, 10%-এর কাছাকাছি মেনে নিতে পারি। যখন দেখবো যে 30%, 50%, 40%-এর কাছাকাছি আদার্স ইনকাম বাড়ছে, তার মানে সেখানে কিন্তু বিপদ থাকতে পারে, কারণ কোম্পানি বিক্রি করছে নিজের সম্পত্তি, বিক্রি করে কদিন আদার্স ইনকামে দেখাবে, কদিন বিক্রি করতে পারবে, একটা সময় সম্পত্তি শেষ হয়ে যাবে, সেজন্য আদার্স ইনকামটা খুব বেশি বাড়া ভালো না, মোটামুটি বাড়া ভালো, যদি খুব বেশি বাড়ে সেটা কিন্তু কোম্পানির জন্য বিপদ, এটা মাথায় রেখে দিও। তাহলে ইন্টারেস্টটা কি বুঝলাম, এবার আদার্স ইনকামটা বুঝেছিলাম, তো এবার ইন্টারেস্টটা কি বুঝলাম, ইন্টারেস্টটা বুঝলাম যে কোম্পানি যে এই সেলস করেছে, সেলস করার জন্য বা কোম্পানি চালানোর জন্য কোম্পানি কিছু কিছু জায়গা থেকে টাকা সুদে নিয়েছে বা লোনে নিয়েছে, তার ইন্টারেস্ট দিতে হচ্ছে, এটা হচ্ছে ইন্টারেস্ট। এটা ইন্টারেস্ট, লেটেস্ট ইন্টারেস্ট যদি দেখি সেপ্টেম্বর 2025-এ কোম্পানি ইন্টারেস্ট দিতে হয়েছে আনুমানিক 18 কোটি টাকা, তার মানে এটা মাইনাস হবে, তাহলে এটা মাইনাস হলো। ডেপ্রিসিয়েশনটা কি বললাম, যে ডেপ্রিসিয়েশনটা মনে কর, ডেপ্রিসিয়েশনটা কি বললাম, যে মনে করো মিষ্টি দোকানের উদাহরণ দিচ্ছি না, মিষ্টি দোকানে মনে করো না যে যে গাড়িগুলো আছে, কোনো একটা গাড়ি খারাপ হয়ে গেল, তার জন্য খরচা আছে, সেটা ডেপ্রিসিয়েশন, সেই খরচাটা আছে। আরো একটা হতে পারে, মনে করে নাও কোম্পানির, মনে করো যে তোমাদের শুরুতে বললাম না চেয়ার টেবিল, তোমাদের শুরুতে বললাম যে চেয়ার টেবিল মনে করে নাও। আচ্ছা মিউট করো প্লিজ, সবাই মিউট রাখো প্লিজ। তাহলে চেয়ার টেবিল তোমাদের কি কি বললেন, ডেপ্রিসিয়েশন, মনে করো চেয়ার টেবিল খারাপ হয়ে গেছে, নতুন চেয়ার টেবিল আনতে হবে, সেই খরচাটা মানে এটাও কিন্তু মাইনাস, তাহলে ডেপ্রিসিয়েশনটা মাইনাস, ডেপ্রিসিয়েশনটা মাইনাস হচ্ছে, এই টাকাটা চলে যাবে তোমার ইনকাম থেকে, এটা হচ্ছে কি ইন্টারেস্ট দিতে হচ্ছে, এটাও মাইনাস হচ্ছে, তাহলে এই দুটো মাইনাস হচ্ছে, তাহলে এইটা মাইনাস প্লাস করে, তাহলে কোনটা কোনটা মাইনাস হবে কোনটা কোনটা প্লাস হবে, এটা বুঝিয়ে দিই তোমাদের, দেখো তাহলে আয় কোনটা কোনটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি এক্সপেন্সেস, এটা মাইনাস হবে, এই যে সেলস করেছে, এই যে এত টাকা সেলস করেছে, এখান থেকে এইটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, হওয়ার পর যে টাকাটা আসবে সেই টাকাটা এটা হবে, তোমাদের এটা মিলিয়ে দিচ্ছি দেখে নাও, দেখো একটু তোমরা খেয়াল করে দেখো। তাহলে আমরা কি বললাম, প্রথমে বলেছিলাম যে এক সেকেন্ড, হুড়পাড় করবে না, আমি একটু বেশি স্পিডে কথা বলি, চেষ্টা করবো আস্তে কথা বলতে বা ধীরে ধীরে কথা বলতে, তোমাদের সুবিধা হবে, কারণ আমি একটা সময় যখন ইউটিউবে প্রচুর ভিডিও করতাম তখন একটা রিপোর্ট আসতো, স্যার আপনি কত স্পিডে কথা বলেন। তো প্রথম সেলস, সেলস কত করেছিল, সেলস করেছিল হচ্ছে যেটা প্লাস হবে, তাহলে সেলস কত করেছিল 2049 কোটি টাকা, সেপ্টেম্বরেরটা বলছি, আগেরটা বলছি, এটা এইভাবে একই সব সমস্তগুলো ক্যালকুলেশন হবে, তাহলে কত হচ্ছে গে 2049 কোটি টাকা, তাহলে এটা মেন সেল করেছে কোম্পানি, এই মাসে মনে করে কোম্পানি সেল করে বা এই কোয়ার্টারে সেল করে, তাহলে সেল থেকে
আমরা কোনটা মাইনাস করব? এক্সপেন্সেস, এই সেল করতে যে খরচাটা হয়েছে, প্রোডাকশন কস্ট। মনে করো যে মিষ্টি দোকানে মিষ্টি বিক্রি করেছে 2049 কোটি টাকা, কিন্তু মিষ্টি বিক্রি করেছে, কিন্তু মিষ্টিটা তৈরি করতে র মেটেরিয়াল, চিনি টিনি এটা সেটা, সাথে সাথে লেবার কস্ট, এই সমস্ত বাদ যদি দেওয়া যায়, এই সমস্ত খরচা কত হয়েছে? প্রায় 1681 কোটি টাকা। তাহলে যেটা সেলস করেছে, তাহলে খরচাটা বাদ যাবে, তাহলে এক্সপেন্সেস মানে খরচা, তাহলে মাইনাস করে দিলাম কত? 1681 কোটি টাকা। তাহলে 1681 কোটি টাকা মাইনাস করলে কত হচ্ছে? দেখো 368 কোটি টাকা। তাহলে কত হলো এখানে অপারেটিং প্রফিট? কত হলো অপারেটিং প্রফিট? হলো 368 টাকা হলো। এইবার এখান থেকে আমরা ওপিএমটা, এটা এটা পার্সেন্টেজ, এইটা এই জন্য এটা বেশি মাথা লাগানোর দরকার নেই। এবার আদার্স ইনকাম, আরো একটা ইনকাম যোগ হয়েছে, তোমাদেরকে একটু আগে বললাম আদার্স ইনকামের মধ্যে অনেক কিছু হতে পারে। কোম্পানির মনে করো 4টে গাড়ি আছে, কোম্পানির মনে করো মিষ্টি দোকানে 4টে গাড়ি আছে, যে গাড়ি মিষ্টি ডেলিভারি করে দোকানে। এবার সেই মনে করো একদিন হয়তো মিষ্টি দোকানের ডেলিভারি কম আছে, তখন মিষ্টি দোকানদার যে 4টে গাড়িকে আর বসিয়ে রাখবে, অন্য কোম্পানিতে বলবে এই তোরা আজকে ওই কোম্পানিতে গিয়ে ওই কোম্পানির ডেলিভারি করে আয়, সেটাও একটা আদার্স ইনকামে আছে। আরো একটা তোমাদেরকে বলেছিলাম যে একটা আদার্স ইনকাম যদি খুব বেশি বাড়ে তাহলে কিন্তু বিপদ আছে, কারণ এক্ষুনি তোমাদেরকে বলেছি আদার্স ইনকাম এটাও হতে পারে কোম্পানি তার অ্যাসেট বিক্রি করে, কোম্পানি তার গাড়ি বিক্রি করে অনেক সময় অ্যাসেটের আদার্স ইনকামে যোগ করে। তো সেই ক্ষেত্রে যদি বাই চান্স দেখছে যে অপারেটিং প্রফিট আর আদার্স ইনকাম অনেক আকাশ পাতাল তফাৎ থাকলে ভালো। অপারেটিং প্রফিট, এক সেকেন্ড, আচ্ছা মিউট করো, যে জয়েন হচ্ছে। আচ্ছা ভাই মিউট করো প্লিজ। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা এটাই বুঝলাম যে আমাদের আদার্স ইনকাম যদি বাই চান্স 30% কাছাকাছি চলে যায়, মনে করো প্রফিট হচ্ছে কি 368 কোটি টাকা আর আদার্স ইনকাম প্রায় 100 কোটি টাকার কাছাকাছি বা 50-60 কোটি টাকার কাছাকাছি, তার মানে কিন্তু বিপদ। তার মানে তোমরা দেখবে যে এখানে ক্লিক করে দেখবে যে আদার্স ইনকাম আসছে, দেখবে অনেক সময় দেখবে কোম্পানি নিজের অ্যাসেট বিক্রি করছে, সেটা কিন্তু বিপদ। তাহলে আদার্স ইনকাম অল্প অল্প বাড়লেও ঠিক আছে, খুব বেশি যদি অপারেটিং প্রফিটের কাছাকাছি আদার্স ইনকাম বেড়ে যায়, তার মানে কিন্তু সেখানে মহা বিপদ। তেমন কিন্তু হলে আমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, মাথায় রেখো। তাহলে কি সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করার চেষ্টা। আসলে এখানে কি হচ্ছে তোমাদেরকে একটু বলি কেন জয়েন করছে। অনেকে জানে না যে আজকে আমাদের ক্লাসটা 8টা থেকে ছিল, সেই জন্য হয়তো তারা 8:30 বললে জয়েন করছে, সমস্যা নেই। একবার আমরা রিপিট দিয়ে দিলে তাদের ব্যাপারটা বোঝা হয়ে যাবে আর তোমাদেরও সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা এটা বুঝলাম যে তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশনটা করে কি দেখলাম, এক সেকেন্ড ক্যালকুলেটরটা খুলি। তাহলে কি হলো, অপারেটিং প্রফিটটা চলে এলো, তাহলে আদার্স ইনকামটা যোগ হবে, তাহলে এর সাথে প্লাস করব 8 কোটি। এখানে আদার্স ইনকাম কত হচ্ছে? 8 কোটি। তাহলে প্লাস করলাম 8, প্লাস 8 করলাম, ওকে। 8 করার পরে ফের এবার মাইনাস হবে, এটা ইন্টারেস্টটা মাইনাস হবে, অর্থাৎ এই ইন্টারেস্ট দিতে হয়েছে কোম্পানি যে কোনো জায়গাতে লোন টোন নিয়ে রেখেছিল সেল করার জন্য বা কোম্পানি ব্যবসা করার জন্য, তাহলে এই ইন্টারেস্টটা মাইনাস হবে। তাহলে এখান থেকে মাইনাস কত হবে? মাইনাস হবে 11 কোটি টাকা, মাইনাসটা 11 কোটি টাকা, ওকে। মাইনাস 11 কোটি টাকা করলাম। এইবার ডেপ্রিসিয়েশনটা তোমাদেরকে কি বলেছিলেন যে কোম্পানির প্রতি মাসে প্রতি যখন একটা মিষ্টি দোকানের উদাহরণ তোমাদেরকে দিয়েছিলাম, বলেছিলাম যে ডেপ্রিসিয়েশন মানে কোম্পানি মনে করে যে গাড়ির ডেলিভারি করে, সেই গাড়ি খারাপ হয়ে গেল তার খরচা দিতে হচ্ছে, কোম্পানি মনে করে চেয়ার টেবিল খারাপ হয়ে গেছে সেগুলো রিপেয়ার করতে হচ্ছে, সেই যে খরচাটা সেগুলো ডেপ্রিসিয়েশনের মধ্যে আছে, এই খরচাটা কিন্তু মাইনাস হবে। তাহলে এটা ডেপ্রিসিয়েশন মানে মাইনাস হবে, কত হবে? এখানে কত আছে? 69 কোটি টাকা, 69 কোটি টাকা। তাহলে কত হলো? 296। তাহলে তোমরা দেখতে পেলে এখানে 296 মিলল। এক সেকেন্ড, এটাকে রাখছি সাইডে, ধরে তুলি। তাহলে দেখো আমরা যে ফিগারটা বের করেছি সেই ফিগারটা কিন্তু এখানে চলে এসেছে, খেয়াল করে দেখো, প্রফিট বিফোর ট্যাক্স। দেখো তোমাদেরকে আবারই বলছি, কিন্তু এটা শেয়ার মার্কেটটা খেলা করার জায়গা না। তোমরা যদি ম্যাথমেটিক্যাল ব্যাপারটা বুঝে ফেলো যে সিস্টেমের বাইরে তেমন কিছু হয় না, সবকিছু তোমাদের চোখের সামনে, তোমাদের চোখ খুলে দেখতে হবে। ঠিকঠাক দেখতে পারলে লস হওয়ার তো অনেক দূরের কথা। শেয়ার মার্কেট থেকে যে ব্যাংক গুলো এত চলছে না, আমাদের দেশে ব্যাংক চলছে, ব্যাংক কোথা থেকে টাকা কামাচ্ছে, ব্যাংক কিভাবে এত উন্নতি করছে, স্টেট ব্যাংক, আরবিআই, আইসিআইসিআই ব্যাংক, বন্ধন ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, প্রচুর ব্যাংক মার্কেটে আছে, এলআইসি, এরা টাকা কোথায় খাটাচ্ছে? এরা বেশিরভাগ টাকা মার্কেটে খাটাচ্ছে। তোমাদের চোখ নেই বলে তোমরা ব্যাংকে টাকাটা দিয়ে দিচ্ছ অন্ধের মতো, ব্যাংক তোমাকে বছর শেষে 5% 7% দিচ্ছে। আর ব্যাংকের লোকেদের চোখ আছে বলে তারা টাকাটা শেয়ার মার্কেটে ঠিকঠাক অ্যানালাইসিস করে লাগাচ্ছে, তারা ইনকাম করছে বছরে 50% হয়তো সাপোজ, আর তোমাদেরকে দিচ্ছে 7%, কারণ তোমাদের চোখ নেই, তোমরা অন্ধের মতো নেবে। সেই জন্য যাদের চোখ আছে ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারবে তাদেরকে কিন্তু ব্যাংকে টাকা রাখার খুব বেশি প্রয়োজন পড়বে না। তোমরা তখন স্টকে বুঝতে পেরে যাবে যে এই স্টকে টাকা রাখা অনেক প্রফিটেবল, কারণ এই স্টকেই তো ব্যাংক টাকা রেখে বড় লোক হচ্ছে, আর ব্যাংকে একের পর এক ব্যাংক ব্রাঞ্চ খুলছে, আর ব্যাংকের স্টাফদের মাইনে দিচ্ছে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা করে। কোথা থেকে দিচ্ছে এটা তোমাদেরকে বুঝতে হবে। একটু এক সেকেন্ড জল খেয়ে নি।
আচ্ছা, তাহলে বুঝতে পারলে। এইবার পরেরটা কি আছে, ট্যাক্স। এটা গভর্নমেন্ট কাটছে ট্যাক্স। এবার গভর্নমেন্ট যে ট্যাক্সটা নিচ্ছে কত নিচ্ছে, 26%। এটা যদি 26% করা হয় তাহলে চলে আসবে এই ফিগারটা। এইটার উপর আবার গভর্নমেন্ট, আমাদের সরকার 26% ট্যাক্স নিয়ে নিচ্ছে। ট্যাক্স নেওয়ার পর যেটা থাকছে সেটা হচ্ছে কি 220 কোটি টাকা নেট প্রফিট। এই নেট প্রফিট থেকেই তুমি ভাগ পাবে। তাহলে নেট প্রফিটটা চলে এলো কিভাবে আমরা বুঝতে পারলাম। তারপরে আসছে আমাদের ও আর্নিং পার শেয়ার, অর্থাৎ প্রতি শেয়ার পিছু কোম্পানির ইনকাম কত হচ্ছে। প্রতি শেয়ার পিছু কোম্পানির ইনকাম হচ্ছে 14 টাকা 69 পয়সা। সেটা কিভাবে বের করব, যতগুলো শেয়ার আছে তার সাথে প্রফিট, নেট প্রফিটটা যদি আমরা ভাগ করে দিই না, যতগুলো শেয়ার আউটস্ট্যান্ডিং যত শেয়ার আছে তার সাথে প্রফিটটা ভাগ করে দিলে এইটাই বেরোবে, এই ইপিএসটা বেরোবে। মনে করো এর আউটস্ট্যান্ডিং শেয়ার মনে করো 10 লাখ আছে, 10 লাখের সাথে এটা যখন ভাগ করে দেবে দেখবে এই ফিগারটাই চলে আসবে। তাহলে প্রতিটা শেয়ার পিছু কোম্পানির ইনকাম কত হচ্ছে। এইবার আরো একবার শুধু রিপিট করব, কারণ যারা নতুন এসছে জাস্ট 1-1.5 মিনিটের মধ্যে রিপিট করে দেবো, তোমাদের সুবিধা হবে বুঝতে। প্রশ্ন সবাই করবে, সময় দেব, মানে অযথা প্রশ্ন করবে না প্লিজ, প্রশ্ন করলে গুলিয়ে যাবে। তো এইবার তোমাদেরকে কি বলেছিলাম, প্রথমত আমাদেরকে দেখতে হবে সেলস, কোম্পানির সেলস ঠিকঠাক করছে কিনা। সেলস করলে দেখো কোম্পানি কনস্ট্যান্ট সেল করছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। এর আগে বলেছি দেখো কনস্ট্যান্ট কোম্পানি সেলস বাড়ছে, সেলস বাড়ছে, সেলস বাড়ছে। তাহলে সেলস যে কোম্পানিটা করছে, এই সেল করতে কোম্পানির খরচা কত হচ্ছে। মনে করো এখানে লেটেস্টটা দেখাই, লেটেস্ট কোম্পানি মনে করে নাও, এখানে কোম্পানি মনে করে নাও সেল করেছে 2025 সেপ্টেম্বর মাসে কোম্পানি সেল করেছে 3581 কোটি টাকা। তার জন্য কোম্পানি এক্সপেন্সেস খরচা কত হয়েছে, তাহলে খরচা হয়েছে 2898 কোটি টাকা। তাহলে এটার সাথে এটা মাইনাস হবে, এটা মাইনাস হয়ে তাহলে বেরোবে প্রফিট, অপারেটিং প্রফিট, তাহলে এটা বেরোবে। তাহলে সেলস এর সাথে এক্সপেন্সেস খরচাটা মাইনাস করে দিলে এটা বেরোবে। এইবার এইটার সাথে ছেঁড়াছিড়ি অনেক কিছু অনেকে করবে, কে করবে, ওপিএম ব্যাপারটা কি, এইটা হচ্ছে কি, এটা পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ করলে এটা বেরোবে। এইটার উপরে সেলস এর সাথে যেটা আমাদের অ্যাকচুয়ালি সেলস করে যেটা বের হচ্ছে তার তার উপরে ডিভাইড করে আমাদের পার্সেন্টেজ, এটা হচ্ছে কি এত পার্সেন্টেজ। যেহেতু 3681 কোটি টাকার যদি আমরা 683 করি, আনুমানিক এই পার্সেন্টেজটা কাছাকাছি বেরোতে পারে। তো এবার দেখায় ওপিএম, এটা আমাদের যেটা আমরা শিখি, যেটা আমরা বেশি মাথা লাগাচ্ছি না। আমাদের মাথা লাগানো কি আছে, আদার্স ইনকাম। আর আদার্স ইনকাম দেখো কোম্পানির এরকম কনস্ট্যান্ট আপ ডাউন হচ্ছে, তাদের খুব বেশি সমস্যা নেই। যদি আদার্স ইনকামটা খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তাহলে এই নেট অপারেটিং প্রফিটের সাথে এই আদার্স ইনকামটা যোগ হবে, মানে প্রফিটের সাথে যোগ হবে, মানে এটা অন্যান্য জায়গা থেকে ইনকামটা এসছে। তোমাদের এরকম বললাম না, কোম্পানি গাড়ি আছে, সেই গাড়িটা একদিন মনে করো সেলস কম, কোম্পানি ডেলিভারি কম আছে, অন্যান্য কোম্পানিতে ডেলিভারি করতে পাঠালো। বা আমি এটাও বলেছিলাম যে কোম্পানি কোনো অ্যাসেট হঠাৎ হঠাৎ বিক্রি করে দিল, সেটা আদার্স ইনকামে যোগ হবে। এবার আদার্স ইনকাম যদি খুব বেশি বেড়ে যায়, মনে করেন 683 কোটি টাকা অপারেটিং প্রফিট আর আদার্স ইনকামটা প্রায় 200 কোটি, তার মানে সেখানে কিন্তু বিপদ আছে। কারণ হয়তো সেখানে কোম্পানি নিজের অ্যাসেট খুব বেশি বিক্রি করছে, এবং অ্যাসেট যদি খুব বেশি বিক্রি করে সেই সময় কিন্তু খুব সমস্যা হতে পারে। সেই জন্য এটা নেট প্রফিটের থেকে 10% 12% থাকা ভালো। যখন 50-50 হয়ে যাবে বা 25% কাছে চলে যাবে, তখন কিন্তু তোমাদেরকে দেখতে হবে কোম্পানি কি করছে। আদার্স আদার্স ইনকামে ক্লিক করে দেখবে কোম্পানি যদি ল্যান্ড বিক্রি করছে, তার মানে কিন্তু এটা বিপদ, এটা ভালো লক্ষণ না। তারপরে কি দেখবো, ইন্টারেস্ট। ইন্টারেস্ট ব্যাপারটা কি আছে, ইন্টারেস্ট ব্যাপারটা তোমাদেরকে বুঝতে হবে। ইন্টারেস্ট দেখো 18 কোটি টাকা, অর্থাৎ কোম্পানি যে ওই যে সেলসটা করেছে, কিছু টাকা মার্কেট থেকে তুলেছে, এই টাকাটা হয়তো কোম্পানির পকেটে ছিল বা অন্যান্য কারণে কোম্পানি লোন নিয়েছিল, এই লোনটা হচ্ছে মাইনাস হবে। তাহলে এটা প্লাস হলো ইনকামটা, এটা মাইনাস হবে। তারপরেরটা কি আছে, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা আমি কি বললাম, ডেপ্রিসিয়েশন ব্যাপারটা আমি তোমাদেরকে এক্ষুনি কি বলেছিলাম, ডেপ্রিসিয়েশনটা বলতে কি বোঝায়, এক সেকেন্ড, কেউ একজন জয়েন করতে চাইছে, করিন, চলো রবিন বাবু মিউট করো প্লিজ। তাহলে কি বললাম, ডেপ্রিসিয়েশনটা তোমাদেরকে এক্ষুনি ডেপ্রিসিয়েশনটা বললাম, যে ডেপ্রিসিয়েশন ব্যাপারটা কি হবে। আচ্ছা মিউট করো প্লিজ, সেটা তো অন্যায় হচ্ছে। জয়েন করানোর পরে যদি মিউট না করে, মিউট যদি আমাদেরকে করাতে হয়, চলো আমরাই করালাম, সমস্যা নেই। চলো এইবার বলি, তাহলে আমরা এখান থেকে কি বুঝেছিলাম, আমরা এখান থেকে কি বুঝেছিলাম, যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে কি কোম্পানির খরচা, মানে কোম্পানির ফার্নিচার খারাপ হয়ে গেছে, মিষ্টি দোকানে মনে করো যেখানে টাকা লাগে তো ফার্নিচার খারাপ হয়ে গেছে, গাড়ি খারাপ হয়ে গেছে, সেসব খরচা, এটাও কিন্তু মাইনাস হবে, ডেপ্রিসিয়েশনটাও মাইনাস হবে, তাহলে প্রফিট থেকে এটাও মাইনাস হবে। তাহলে এইটা
এইটা এইটার সাথে এটা প্লাস করো, এইটার সাথে 683 কোটি টাকার সাথে 52 কোটি টাকাটা প্লাস হবে, আর তারপরে এই দুটো মাইনাস হবে। 18 কোটি টাকাটা যেটা হচ্ছে ইন্টারেস্ট দিতে হচ্ছে এটা মাইনাস হবে, আর ডেপ্রিসিয়েশন এটাও মাইনাস হবে। তাহলে এই দুটো মাইনাস করে দিলে কিন্তু এটা বেরোবে, অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে তারপরে কোনটা বেরোবে? প্রফিট বিফোর ট্যাক্স বেরোবে। তাই তো। এক সেকেন্ড, যে জয়েন করলো তাকে আনমিউট করি। আচ্ছা আনমিউট করো প্লিজ। তাহলে আমরা কি বুঝলাম? এক সেকেন্ড, আচ্ছা মিউট করো প্লিজ, যে জয়েন করলে মিউট করো প্লিজ। তো এইবার তাহলে আমরা কি বুঝলাম? আচ্ছা আমাকে মেবি খুঁজে মিউট করতে হবে। আচ্ছা মিউট, বারবার ডিস্টার্ব করে স্যার। আচ্ছা তোমাকে আপনাকে মিউট করা করতে বলা হচ্ছে স্যার, মিউট করে দিন যে আনমিউট রেখেছো। কারণ এটা সমস্যা খুব, মানে ক্লাস করতে করতে যদি ঢুকছো, তোমরা অনেক লেটে ঢুকছো, তারপরে তোমাদেরকে মিউট করতে হচ্ছে খুঁজে, এটা কিন্তু অন্যজনের জন্য সমস্যা। তো সেটাই আমি ক্লাসের পরে তোমাদেরকে ডিসক্লেমারে বলে দেবো যে পরের দিন থেকে কাউকে হয়তো আর টাইমের পরে জয়েন করানো যাবে না, কারণ তাতে বাকি ছেলেদের এফেক্ট হয়। তো তাহলে কি বুঝলাম? তাহলে এটা মাইনাস প্লাস করার পরে তাহলে আমাদের পড়ছে নেট প্রফিট, যে প্রফিট বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পরে। এবার ট্যাক্স কত দিতে হচ্ছে? 24%। এর থেকে 24% চলে গেলে থাকছে 471 কোটি টাকা, যেটা অ্যাকচুয়াল কোম্পানির প্রফিট। এইটা হচ্ছে কি আমাদের মেন পার্ট। তাহলে এই প্রফিটটাই যদি কনস্ট্যান্ট ধীরে ধীরে করে বাড়তে থাকে তাহলে আমাদের খুব ভালো, এটা আমাদেরকে দেখে নিতে হবে। তার সাথে কি দেখতে হবে? প্রফিটের সাথে সাথে আর্নিং পার শেয়ার ইপিএসটা যদি বাড়ে, কনস্ট্যান্ট টুকটুক করে বাড়ে, তাহলে ভালো। এইবার এখানে একটা জিনিসই তোমাদেরকে আমি শেখাবো, সেটা হচ্ছে কি মেবি আজকে ক্লাসে কভার করার চেষ্টা করব। এই যে আর্নিং পার শেয়ারটাও কিন্তু আমরা এক্ষুনি তোমাদেরকে ইয়ে করাবো, স্ক্রিন ক্রিয়েশনে দেখাবো। সেখানে কিন্তু আর্নিং পার শেয়ার কনস্ট্যান্ট যদি বাড়ে 20% বা 25% হিসেবে বাড়ে, তবেই কিন্তু আমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হবে। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম, এই ব্যাপারটা কি সেলস এর ব্যাপারটা আমরা আশা করছি বুঝতে পারলাম। এইটুকু কারো কোনো ডাউট নেই। এবার তোমাদের যদি ডাউট থাকে তোমরা হ্যান্ড রেজ করো। এবার তোমাদের একটু প্রশ্ন আমি নিতে পারি, তোমাদের একটু সুযোগ দেবো যাতে তোমরা কথা বলতে পারো, এই যতটুকু শেখানো হলো এর মধ্যে দিয়ে। আচ্ছা হ্যান্ড রেজ করো, যার যার প্রশ্ন থাকবে হ্যান্ড রেজ করবে, কেউ কথা বলবে না প্লিজ। আচ্ছা চলো, হ্যান্ড রেজ করেছে বি মোটো ওয়ার্ল্ড। আর কেউ হ্যান্ড রেজ করবে? আচ্ছা তোমার কি প্রশ্ন আছে বলো। আচ্ছা বি মোটো ওয়ার্ল্ড, আপনাকেই বলছি, একটুখানি বলতে বলো কি চাইছো, কি বলতে চাইছো, কি বুঝতে পারোনি। চলো, মানে এত সময় তো দেওয়াটা উচিত হবে না। আচ্ছা মিউট করো। সৌরভ দাস, সৌরভ বলো। হ্যাঁ স্যার, বলছি বলছি যে ক্লাসটা দুদিন করলে ভালো হতো না? আগে একদিনটা ঠিকঠাক জয়েন করে সহ্য করো, তারপর তো দুদিনের চিন্তা ভাবনা হবে, বুঝতে পারলে? না না, আমরা রেগুলার জয়েন করছি না, ওই জন্য বললাম ক্লাসটা দুদিন আচ্ছা করলে ভালো আগে হতো। এইগুলো প্র্যাকটিস করো, চেষ্টা করা হবে যদি কোনো কোনো সময় এক্সট্রা ক্লাস দেওয়া যায়, সেটা আমি ভাববো, সমস্যা নেই। যখন মনে ওকে করো ওকে। অনেকটা প্রেশার হয়ে যাচ্ছে চেষ্টা করবো, সেটা অসুবিধা নেই। বাকি যদি কারো কোনো প্রশ্ন থাকে, যতটুকু শেখানো হলো তার রিগার্ডিং, সে বলতে পারো। বাকিরা মিউট করো প্লিজ, যাদের প্রশ্ন নেই মিউট করে দাও প্লিজ। আচ্ছা সৌরভ, তোমার বলা হয়ে গেছে নাকি বলবে? হ্যাঁ না, হয়ে গেছে। ওকে মিউট করে দাও প্লিজ, সবাই মিউট করো প্লিজ। বিশ্বজিৎ মাঝি বলো। স্যার বলছিলাম, এই যে ক্লাসটা হচ্ছে, ক্লাসটা রোজই ক্লাস করছি, সবকিছু দেখছি, কিন্তু আপনি যে রেকর্ডিং গুলো দিচ্ছেন এইগুলো খুব ঠিকঠাক আছে, কিন্তু আজকের যে ক্লাসটা হচ্ছে রেকর্ডিং পাঠাবেন কি পাঠাবেন না? আমি রেকর্ডিং করছি, আমার চেষ্টা থাকবে রেকর্ডিংটা যাতে তোমাদেরকে দিতে পারি। আমার এখনো রেকর্ডিং হচ্ছে, কোনোভাবে যদি রেকর্ডিংটা তোমাদেরকে। দিলে রেকর্ডিংটা দিলে খুব ভালো হয়, মানে ওটা দেখে প্র্যাকটিস করতে, নতুন তো, একদম নতুন তো, এবার প্র্যাকটিস করলে খুব ভালো হয়। আচ্ছা আমি চেষ্টা করব, আমি সেই জন্য রেকর্ডটা হ্যালো। করছি, এখন রেকর্ড হচ্ছে, সমস্যা নেই চলো। ঠিক আচ্ছা আছে। মিউট করে দাও। হ্যালো। বাকি কারোর কোনো প্রশ্ন আছে আর? হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি, যারা গ্রুপে তো ছাড়া আছে না, যে 7টা পেজ পার মিনিটে গ্রুপে আসতে হবে, জয়েনিং করতে গেলে 5 মিনিট লেট হবে। 8টার সময় তো গ্রুপে জয়েনিং হয়ে যায় না সবাই। তোমার কথা কেটে কেটে যাচ্ছে, একটু ক্লিয়ার করে বলো। হ্যালো। হ্যাঁ বলো বলো, সমস্যা নেই। হ্যাঁ বলছি, গ্রুপে যারা নেক্সট টাইমে যারা জয়েন হতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যালো।
হ্যাঁ শুনতে পাচ্ছি, তোমার কথা বলো না। কিন্তু বারবার বারবার ডিস্টার্ব করে গ্রুপে, যখন লাস্ট টাইম এই যখন ক্লাস শুরু হয়ে যায় তখন বলছে স্যার আমাকে গ্রুপে অ্যাড করো, গ্রুপে অ্যাড করো, যেন পুরো দিন না হয়। আচ্ছা হ্যাঁ, সেটা অবশ্যই সেটা আর একটু ওনার থ্রুতে আমি বলে দিচ্ছি। তোমাদেরকে সবাইকে করজোরে অনুরোধ রইল যে যখন টাইমিং থাকবে, আমরা কিন্তু জয়েন করানোর জন্য 7:55 থেকে 8টা টাইম রাখছি। তখন ওই 5 মিনিটের মধ্যে তুমি জয়েন হয়ে যাও। হ্যাঁ তুমি হ্যাঁ 8টার সময় যদি তোমরা জয়েন হতে আসো, আমাদের হ্যাঁ ক্লাস করতে করতে যখন বারবার এদিক ওদিক করবো না, যারা শিখছে তাদের ডিস্টার্ব হবে। আর আমি যে চিন্তা ভাবনা নিয়ে শেখাচ্ছি, বারবার জয়েন করতে গেলে আমারও সমস্যা হচ্ছে, তাহলে আমি ফোকাস নিয়ে শেখাতে পারছি না, আর ছেলেদেরও সমস্যা হচ্ছে। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট রইলো, খুব রিকোয়েস্ট রইলো যে তোমরা দয়া করে 7:55 থেকে 8টার মধ্যে যে কোনো সময় জয়েন করে যাও, আমরা যাতে 8টা 1 থেকে ক্লাসটা শুরু করতে পারি। তাহলে কি হবে না, আমাদের তো অনেক বড় শেয়ার মার্কেটটা একটা সমুদ্রের মতো, খুব সহজে তো আমরা কভার করতে পারবো না সময়ের মধ্যে। চেষ্টা করবো যাতে তোমাদের বারবার জয়েন করাতে গিয়ে বা আরো 10 মিনিট ওয়েট যাতে না আমাদেরকে করতে হয়। প্লিজ সবাই মিউট করে দাও। আর পরের ক্লাস থেকে সেটাই রইলো যে টাইমের মধ্যে তোমরা সব জয়েন করো প্লিজ, 7:55 থেকে 8টার মধ্যে। 8টা 1 হয়ে গেলে কিন্তু আর হয়তো আমরা না তাকে আর জয়েন নাও করাতে পারি, কারণ যেহেতু নতুন ব্যাচ বলে 1-2 দিন চান্স দিলাম। চলে এবার সবাই মিউট করে দাও প্লিজ, সবাই মিউট করো প্লিজ, সবাইকে মিউট করতে বলছি। বি মোটো ওয়ার্ল্ড। আচ্ছা আসলে কি হয়, মিউট করতে বললে অনেকে মিউট করে না কেন জানি না, মানে আমার ডাউট হয় ছেলেদের নিয়ে কি সমস্যা হচ্ছে। চলো, প্রবলেম নেই, হতেই পারে। চলো তাহলে আমরা এই সাবজেক্টটুকু বুঝতে পারলাম, সেলস। তাহলে এবার প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে যাব। এক সেকেন্ড, আচ্ছা মিউট করো না প্লিজ। কি এটা করছে অন্যায় অত্যাচারটা? আচ্ছা বি মোটো ওয়ার্ল্ড বারবার করছে, সরি এরকম করো না প্লিজ। আরো একবার যদি করো তাহলে আমাকে এক্সিট করতে, তোমাকে এক্সিট করে দিতে হবে, কিচ্ছু করার নেই আমার, কিচ্ছু করার নেই। আমাকে তোমাকে গ্রুপ এর থেকে বের করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে যদি আর একবার এরকম করো। কারণ বারবার সময় চলে যাচ্ছে, বারবার তুমি হ্যান্ড রেজ করছো, কোনো প্রশ্ন করছো না, সাথে সাথে তুমি বারবার আনমিউট করে দিচ্ছ, সেটা সবার জন্য সমস্যা হচ্ছে। চলো তাহলে আমরা প্রথমটা কি বুঝলাম, এক সেকেন্ড। আচ্ছা একটু তোমাদেরকে সময় নিচ্ছি, একটু আমি জল খেয়ে নিচ্ছি, একটু তোমাদেরকে সময় নিচ্ছি। একটু জাস্ট। আচ্ছা এক সেকেন্ড, এটাকে আমরা আবার এ করি। হ্যাঁ করে দিচ্ছি, করে দিচ্ছি, করে দিয়েছি, করে দিয়েছি, করে দিয়েছি। আচ্ছা চলো এবার, এবার তাহলে আমরা প্রথম পার্টটা কভার করলাম। এবার আমরা আসছি পরেরটাতে, কি দেখলাম, প্রথমটা আমরা কোয়ার্টারলি রেজাল্টে দেখলাম, এটা প্রফিট এন্ড লস। এইটা হচ্ছে কি একই জিনিস, এটা কেমন আছে দেখো, এটা হচ্ছে কি কোয়ার্টারলি থাকছে, এটা ইয়ারলি থাকছে, 2014-15। এটা লং টার্ম দেখার জন্য, এটা খুব বেশি মাথা লাগানোর দরকার নেই। ইয়ারলি কত হচ্ছে, যখন আমরা কোনো ইয়ারলি ক্যালকুলেশন করবো প্রতি বছর কেমন ভাবে বাড়ছে, সেটার জন্য এইটা লাগছে। দেখো দেখতে পাচ্ছ একই জিনিস, সেলস, এক্সপেন্সেস, আদার্স ইনকাম, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, প্রফিট, ট্যাক্স সবকিছু আছে। কিন্তু এখানে দেখো প্রতি কোয়ার্টারে যেটা দেওয়া ছিল এটা ইয়ারলি দেওয়া আছে। দেখো 2014 পরে 15 এইভাবে করা আছে। এটাও আমাদের কাজে লাগবে, সেটা আমরা বুঝবো, সেটাও বুঝবো। তো এবার ব্যালেন্স শিটে যাচ্ছি। এইবার ব্যালেন্স শিটে যাওয়ার পর, যখন ব্যালেন্স শিটে আমরা এলাম, সেকেন্ড এত ডিস্টার্ব করছে।
এবার যখন আমরা ব্যালেন্স শিটে এলাম, আসার পরে আমাদেরকে কি দেখতে হবে, ইকুইটি ক্যাপিটাল। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ইকুইটি ক্যাপিটাল। এবার এটা কি ইম্পর্টেন্ট আমার, আর কেন ইম্পর্টেন্ট? ইকুইটি মানে শেয়ার থেকে, শেয়ার বিক্রি করে কোম্পানি যদি টাকা বাড়ে, ইকুইটি ক্যাপিটাল যদি তুমি দেখছো, মনে করো নাও 40 কোটি টাকা, তারপর 80 কোটি টাকা, আর 80 কোটি টাকাটা কনস্ট্যান্ট ধরে রেখেছে, অর্থাৎ 80 কোটি টাকাতে কমছে। তুমি যদি ইকুইটি ক্যাপিটালটা কমে বা স্থির থাকে তাহলে ভালো। ইকুইটি ক্যাপিটালটা বলতে কি বোঝাচ্ছে? ইকুইটি ক্যাপিটাল বলতে এটাই বোঝাচ্ছে কোম্পানি তার শেয়ার বিক্রি করছে কিনা। যদি কোম্পানি তার শেয়ার, নিজের সম্পদ বিক্রি করে করে টাকা তোলে, সেটা কিন্তু বিপদ। অর্থাৎ ইকুইটি ক্যাপিটালটা কমলে ভালো। এখান থেকে 40 থেকে একবার 2014 চল্লিশ ছিল, তারপরে একটা মেবি শেয়ার দিয়েছিল কোনো কারণবশত 80। এবার 80টা 2015 থেকে এখনো পর্যন্ত কিন্তু 80টা ধরে রেখেছে, 80 থেকে কমছে বা বাড়ছে না। তার মানে আমাদের ইকুইটি ক্যাপিটালটা কনস্ট্যান্ট, একই থাকলে ভালো বা কমলে আরো ভালো, একই থাকলে ভালো বা কমলে আরো ভালো। যদি ইকুইটি ক্যাপিটালটা দেখছো বেড়ে যাচ্ছে, মনে এর পরে হয়ে গেলে 100 কোটি টাকা, তার মানেটা কি? শেয়ার বিক্রি করছে কোম্পানি, নিজের শেয়ার বিক্রি করছে, মানে নিজের শেয়ার নিজে বিক্রি করছে, মানে সেটা কিন্তু বিপদ। নিজের কোম্পানির সম্পদ কোম্পানি বিক্রি করছে মানে বিপদ। যদি দেখছো যে কমছে, তার মানে কি? কোম্পানি বাইব্যাক করছে, কোম্পানি নিজের শেয়ার নিজে আরো কিনে নিচ্ছে, তার মানে তোমাদের জন্য ভালো, কোম্পানির জন্য ভালো। কোম্পানির কাছে পকেটে অনেক টাকা আছে বলে কোম্পানি নিজের শেয়ার যেগুলো পাবলিককে দিয়েছিল কিছু কিছু কিনে নিচ্ছে, তার মানে কিন্তু এটা ভালো, কোম্পানি শক্তিশালী বলে শেয়ারটা কিনে নিচ্ছে। আর যদি দেখছো কোম্পানি নিজের শেয়ার আরো বিক্রি করছে ধীরে ধীরে করে, তার মানে এটা বাড়বে, তার মানে সেটা কিন্তু আমাদের জন্য বিপদ। আচ্ছা, এরপরে আসছে আমাদের রিজার্ভ। এরপরে আমাদের কি আছে? রিজার্ভ। রিজার্ভ ব্যাপারটা কি? রিজার্ভ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, রিজার্ভ বলতে কি বোঝায়? যারা বাইক চালায় তারা জানে, আগের বাইকে বা এখনকার অনেক কিছু বাইকে রিজার্ভে তেল থাকে, মানে আপদকালীন টাকা। আপদকালীন টাকা, এটা বাড়লে খুব ভালো। আপদকালীন মনে করে নাও, তোমার ব্যাংকে মনে করে নাও কারো একজনের ব্যাংকে 10,000 টাকা আছে, সেটা হচ্ছে কি রিজার্ভে আছে, যে কোনো সময় দরকার পড়লে সে টাকাটা তুলে কাজে লাগাতে পারবে। এবার এটা যদি মনে করো কারো 10,000 টাকা ছিল, 10,000 থেকে কমে যাচ্ছে ধীরে ধীরে করে, তার মানে তার কিন্তু আপদকালীন ইমার্জেন্সি ফান্ড কমে যাচ্ছে, সেটা কিন্তু বিপদ। অর্থাৎ রিজার্ভ যত বাড়বে তত ভালো। এখানে দেখো রিজার্ভটা কিন্তু কনস্ট্যান্ট বাড়ছে, তার মানে কিন্তু এটাও কিন্তু ভালো, খুব ভালো। এইবার এইবার আমরা আসবো বড়োইং। বড়োইং ব্যাপারটা কি? বড়োইং ব্যাপারটা হচ্ছে কি দেনা। দেনাটা যদি কোম্পানির কমে তাহলে সেটা কিন্তু খুব ভালো, যদি হালকা হালকা বাড়ে সেটা খুব বেশি সমস্যা নেই। বড়োইং মানে না থাকলে ভালো, যদি হালকা বাড়ে ঠিক আছে, যদি খুব বেশি বাড়ে সমস্যা, আর কমলে খুব ভালো। তো কোম্পানি যেহেতু এত বড় কোম্পানি, কোম্পানি 400 কোটি টাকার দেনা, এটা খুব বেশি সমস্যা নয়। দেখো একবার 658 ছিল, ফের কমে 411 হয়ে গেছিল, তার থেকে আরো কমে গেছিল, ফের একটু বেড়েছে, আপ ডাউন হচ্ছে, মানে দেনাটা নিয়ে তোমার খুব বেশি সমস্যা নেই। যদি কনস্ট্যান্ট দেখছো বাড়ছে, সেটা কিন্তু বিপদ। তাহলে আদার্স লাইবিলিটিস, আদার্স লাইবিলিটিস এর মধ্যে আরো অন্যান্য কিছু আছে, সেগুলোকে এখানে দেখাচ্ছে আমাদেরকে, সেই দেনাগুলো দেখাচ্ছে। তো সেইগুলো আছে, সেগুলো দিয়ে তোমার বেশি মাথা লাগানোর দরকার নেই। তো টোটাল দেনা কোম্পানি, এটা হচ্ছে টোটাল লাইবিলিটিসটা, এটা চলে এলো। ওকে, এইবার আমরা লাইবিলিটি, সরি ফর দ্যাট, এটা আমাদের লাইবিলিটি, সেটা দেনা না, দেনা হচ্ছে শুধু বড়োইংটা, সরি ফর দ্যাট। তো এইবার আমরা ফিক্সড অ্যাসেটে যাব। ফিক্সড অ্যাসেটে ক্লিক করে দেখবো এর মধ্যে কি কি আছে। ফিক্সড অ্যাসেটে গিয়ে দেখবো এর মধ্যে কি কি আছে। এর মধ্যে দেখো ফিক্সড অ্যাসেট, ল্যান্ড, বিল্ডিং, পেমেন্ট, এই সমস্ত ব্যাপারগুলো, কম্পিউটার ইকুইপমেন্ট, এই সমস্ত ফার্নিচার, ভেহিকলস, এই ফিক্সড অ্যাসেটটা বাড়লে ভালো, যত বাড়বে তত ভালো। দেখো এটাও ফিক্সড অ্যাসেটটা, দেখো ধীরে ধীরে করে কোম্পানির সম্পদ ধীরে ধীরে করে বাড়ছে, ফিক্সড অ্যাসেটটা বাড়ছে, এটা বাড়া মানে ভালো। এবার আমরা দেখবো ইনভেস্টমেন্ট। কোম্পানি অন্যান্য জায়গা ইনভেস্টমেন্ট করছে অনেক সময়, সেটাও কিন্তু ভালো, সেটা কিন্তু খারাপ না। কোম্পানি ইনভেস্টমেন্ট যদি করে সেটা কিন্তু খুব খারাপ না, সেটা খুব খারাপ না। এবার আমরা কি বুঝবো? আদার অ্যাসেটটাকে ক্লিক করে দেখবো এখানে আরো কি অ্যাসেট আছে। আদার্স অ্যাসেটের মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা তোমাদেরকে শেখার প্রয়োজন আছে। সেটা প্রথম হচ্ছে কি ট্রেড রিসিভেবল। এইটা কি? এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক সেকেন্ড, জল কিন্তু ঠান্ডা। এটা মানেটা কি হচ্ছে কি? এটা মানে কোম্পানি যেটা সেল করছে,
কিন্তু সেই টাকাটা এখনো তুলতে পারেনি, বিক্রি করেছে কিন্তু প্রোডাক্ট দোকানে দোকানে বিক্রি করেছে কিন্তু টাকাটা এখনো তুলতে পারেনি। সেটা কেমন? এটা প্রথম 300 কোটি টাকা ছিল, এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 2000 কোটি টাকার কাছাকাছি কোম্পানি তুলতে পারেনি। 2000 কোটি টাকার কাছাকাছি কোম্পানি তুলতে পারে, এটা আপ ডাউন হয়, এটা ফের তুলে নেয়, কিন্তু এইটা কিন্তু খুব ভালো না, যদি বাড়ে খুব ভালো না, এটা যদি বাড়ে খুব ভালো না। তাহলে আমরা এখানে সেল কত করেছিল, আমি যদি লাস্ট কোয়ার্টারে দেখি সেল কত করেছিল, কিন্তু সেই টাকাটা এখনো পর্যন্ত তুলতে পারেনি পুরোপুরি। এইখানে দেখো ধীরে ধীরে করে তুলেছে, একটু সময় লাগছে। এটা ট্রেড রিসিভেবল যদি বেশি থাকে সমস্যা, কিন্তু এই টাকাটা তুলে নেবে কোম্পানি, কিন্তু বেশি থাকলে একটু সমস্যা হয়। যেমন দেখো এটা 1600 কোটি টাকা ছিল, 1800 কোটি টাকা ছিল। এবার যদি আমরা দেখি কেমন তুলছে এটা খেয়াল করে দেখি, দেখুন 1848 কোটি টাকা দেখতে পাচ্ছি, 1848 কোটি টাকা মার্চ 2025-এ। এবার দেখি তো এখানে কি করেছে। মার্চ 2025-এ 1848 কোটি টাকা, তাহলে সেল কোম্পানি কত করেছিল, সেল করেছিল এত কোটি টাকা, তার মধ্যে কিছু টাকা তুলেছে, কিছু টাকা তুলতে পারেনি, কিছু টাকা এখনো কোম্পানি তুলতে পারেনি। তার মানে এটা কিন্তু খুব ভালো না। কোম্পানি যখন দেখবে যে কোম্পানির টাকা তুলতে পারছে না, খুব বেশি টাকা কোম্পানির দেনাই থেকে, মানে কোম্পানি যখন কোনো প্রোডাক্ট বিক্রি করছে সেই প্রোডাক্টের টাকাটা কোম্পানি রিকভার করতে পারছে না, যাকে মাল বিক্রি করছে, সেটা যে কিন্তু অনেক সময় সমস্যা হয়, এটা মাথায় রেখে দিও। তাহলে ট্রেড রিসিভেবলটা আমাদেরকে দেখতে হবে, যদি কম হয় ভালো, যদি বাড়তে থাকে সেটা কিন্তু অনেক অনেক সময় আমাদের সমস্যা ক্রিয়েট করে, এটা মাথায় রেখে দিও। আবার লোন অ্যান্ড অ্যাডভান্স, লোন অ্যান্ড অ্যাডভান্স ব্যাপারটা কি, এটাও কিন্তু একটা সমস্যার জিনিস, মাথায় রেখে দিও। লোন অ্যান্ড অ্যাডভান্স ব্যাপারটা কি, এটাও কিন্তু একটা সমস্যার জিনিস। তার মানে কোম্পানি, আমরা তো কোম্পানি লাগাচ্ছি মনে কর প্রেসিডেন্সি সিস্টেম, এই প্রসিস্টেন্স সিস্টেমে আমরা টাকা লাগাচ্ছি, কিন্তু কোম্পানির আরো কিছু সাব কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোকে এরা লোন দিচ্ছে। তুমি যে টাকা লাগিয়েছো সেই টাকা এখানে এরা লোন দিচ্ছে, সেইটা হচ্ছে লোনের পরিমাণটা আগের তুলনায় কমে গেছে, তার মানে ভালো, সমস্যা নেই। তো এটা লোন দেওয়া, এটা মানে হচ্ছে কি কোম্পানি নিজের পেরেন্ট কোনো কোম্পানি আছে, মনে কর টাটার একটা কোম্পানি আছে, আমরা টাকা লাগিয়েছি টাটা মোটরস, কিন্তু টাটা মোটরস দেখা যাচ্ছে লোন অ্যান্ড অ্যাডভান্টেজ শেষ কোথায় দিচ্ছে, টাটা পাওয়ারে দিচ্ছে। টাটাই কোম্পানি অন্যান্য কোম্পানিদের সেই টাকা দিচ্ছে, লোন দিচ্ছে অন্যান্য কোম্পানিকে ডেভেলপ করার জন্য, সেটাও খারাপ না, কিন্তু খুব বেশি দেওয়া ভালো না। তাহলে এখান থেকে আমরা এইটুকু বুঝলাম। আর তোমার টোটাল অ্যাসেটের আগে তো আলোচনা করেছিলাম, টোটাল অ্যাসেট বাড়লে ভালো, যত বাড়বে তত ভালো। চলো এইবার আমরা, তাহলে আমরা মেন যেগুলো বুঝলাম তার উপর দিয়ে একটুখানি আমি তোমাদেরকে ফাইন্ড আউট করে দেখাবো যে এর মধ্যে দিয়ে আমাদের কি কি আরো খুঁজে বের করতে হবে। এইবার ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো ব্যাপারটা আমি এর আগে বলেছিলাম যে ক্যাশ ফ্লো ব্যাপারটা কিন্তু আমাদের যত বাড়বে তত ভালো। এখানে ক্যাশ ফ্লো ব্যাপারটা দেখো কোম্পানির, মানে পকেটে মানি ব্যাগে যে টাকাটা আছে, ক্যাশ ফ্লো ব্যাপারটা দেখো একটু কমে গেছে, একটু সমস্যা। আর ক্যাশ ফ্লো ব্যাপারটা অনেক বেশি ছিল, এখানে একটু কমে গেছে, এটা একটু সমস্যা কোম্পানির জন্য, এটা মাথায় রেখে দিও। প্রতিটা কোম্পানির কম বেশি সমস্যা থাকে, কিন্তু তার মধ্যে যে কোম্পানির সমস্যা কম সেখানে টাকা লাগাবো। এবার এখানে একটা অপশন আছে দেখো, রেশিও, একটা রেশিও অপশন আছে, কত বড় ব্ল্যাক হয়ে গেল, দেখো কোম্পানি রেশিও, রেশিও ব্যাপারটা কি, রেশিও ব্যাপারটা আমরা ক্লিক করলে পেয়ে যাব। এখানে যেটা আছে দু রকম জিনিস আছে, একটা হচ্ছে ডেটর্স ডে, ডেটর্স ডে মানেটা কি, এক সেকেন্ড, বারবার গলা শুকিয়ে আছে, বেশি জল খাচ্ছি। তো ডেটর্স ডে মানে ব্যাপারটা কি, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট কাউকে দিল, প্রোডাক্ট বিক্রি করলো, সেই প্রোডাক্টটার কত দিনের মধ্যে টাকা রিটার্ন আসছে, সেই টাকাটা কত দিনের মধ্যে কোম্পানির খাতায় আবার চলে এসছে। এখানে দেখো 65 দিন, এখানে দেখো 56 দিন, তার মানে এ মোটামুটি 70 দিনের মধ্যে কোম্পানির টাকা চলে আসছে। এটা যদি খুব বেশি আপ ডাউন হয় কোনো কোম্পানির ক্ষেত্রে সেটা বিপদ, খুব বেশি আপ ডাউন হয় সেটা কোম্পানির ক্ষেত্রে বিপদ। মানে কোম্পানি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলো, এই 60 মানে 60 দিনের মধ্যে কোম্পানি সেই প্রোডাক্টের টাকা কোম্পানির খাতায় চলে আসছে, যে দোকানের কোম্পানির প্রোডাক্টটা বিক্রি করলো 60 দিনের মধ্যে সে টাকা রিটার্ন করছে। এবার ইনভেন্টরি ডেট, ইনভেন্টরি ডেটা খুব ইম্পর্টেন্ট, ইনভেন্টরি ডেটা কিন্তু এখানে নেই। ইনভেন্টরি ডেটা কোথায় থাকবে, যাদের কাছে হচ্ছে কি র মেটেরিয়াল আছে, যেমন মনে করে নাও আমি তোমাদেরকে দেখাই, সরি, এখানে নেই কিন্তু অন্যান্য কোম্পানির ক্ষেত্রে লাগবে। ইনভেন্টরি মানে নিজে যে প্রোডাক্ট, যে স্টকটা রাখছে, স্টকটা কতদিনে ক্লিয়ার করছে। এবার দেখো কোনো কোম্পানি যদি স্টক খুব বেশি দিনে ক্লিয়ার করে, তার মানে কিন্তু অনেক সময় সেই স্টক খারাপও হয়ে যেতে পারে। যেমন তোমার আমি একটা কোম্পানি দেখি, মনে করেন আমি একটা উদাহরণ দিই,
আচ্ছা যদি দেখি এখানে টাটা স্টিল এখানে থাকবে মেবি। এই দেখো এই টাটা স্টিল, টাটা স্টিল তো স্টিল তৈরি করছে, এর ইনভেন্টরির ব্যাপারটা বোঝো। দেখো ইনভেন্টরি মানে প্রোডাক্ট যেটা পড়ে আছে, কতদিন পর্যন্ত গোডাউনে পড়ে থাকে। অর্থাৎ এখানে দেখো 176 দিন লেগেছিল মাল ক্লিয়ার করতে, মানে যত প্রোডাক্ট পড়েছিল সেটা ক্লিয়ার করতে এতদিন লেগেছিল। দেখো প্রোডাক্ট যদি খুব বেশি দিন পর্যন্ত পড়ে থাকে সেটা কিন্তু বিপদ। মনে করে নাও কোম্পানি, কোন একটা কোম্পানি, এটা হচ্ছে স্টিল কোম্পানি টাটা স্টিল, টাটা স্টিলে যেহেতু আজ যেহেতু আমরা আগে প্রেসিডেন্ট সিস্টেমে এটা নেই, কারণ ওর ইনভেন্টরি প্রোডাক্ট নেই বলে ওটা দেখায়নি। কিন্তু অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যখন দেখবে ইনভেন্টরিটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে স্টকের মাল, স্টকটা 176 দিন লাগছে ক্লিয়ার হতে। তারপরে এই মার্চ 2025-এ কতদিন লেগেছিল? 171 দিন। মানে যত তাড়াতাড়ি ক্লিয়ার হবে তত ভালো, এটা যত কমবে তত ভালো। কিন্তু অ্যাভারেজ দেখতে হবে কতদিন হচ্ছে। অ্যাভারেজ যদি আমরা দেখি সর্বোচ্চ এখানে কত আছে, 230 দিন, আর সর্বনিম্ন কত আছে, 156 দিন, এরকম একটা কিছু আছে, 156। তার মানে মোটামুটি কোম্পানি ঠিকঠাক টাইমে নিজের ইনভেন্টরি ক্লিয়ার করছে, ইনভেন্টরি ক্লিয়ার করছে। তো এটা ভালো। এটা যদি দেখো খুব বেশি হয়ে যাচ্ছে, মানে মাল পড়ে আছে, এখানে দেখবে এখানে হয়তো 230 দিন, এখানে দেখবে যদি 300 দিন হয়ে যাচ্ছে, তার মানে খারাপ। মানে ইনভেন্টরি নিজের প্রোডাক্ট তৈরি করে প্রোডাক্টটা ফেলে রাখতে হচ্ছে, বিক্রি করতে পারছে না। মানে ক্লিয়ার করতে যদি মনে করে 400 লেখা আছে, মানে 400 দিন লাগছে ক্লিয়ার করতে, তার মানে সমস্যা। তো অনেক সময় পড়ে থাকতে থাকতে মালে জং এসে যাবে, জং এসে গেলে সেই মালটা বিক্রি করতে পারবে না। যত তাড়াতাড়ি ইনভেন্টরি ক্লিয়ার হবে, অর্থাৎ নিজের গোডাউনে মাল যত তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারবে তত কোম্পানির ভালো। এটা ইনভেন্টরি ডেজ মানে কতদিন লাগছে ক্লিয়ার হতে। এবারে আমাদের কি দেখার আছে, আমাদের ক্যাশ কনভার্সেশন সাইকেল, অর্থাৎ ক্যাশ কনভার্সেশন সাইকেল মানে টাকা যে কোম্পানি লাগাচ্ছে কতদিনের মধ্যে টাকা আবার টাকা হয়ে যাচ্ছে। তার মানে মনে করে নাও এই এই যে টাটা স্টিল কোম্পানি, টাটা স্টিল কোম্পানি স্টিল প্রোডাকশন করার জন্য মনে করে নাও এক 1 কোটি টাকা লাগালো, 1 কোটি টাকা লাগালো। লাগানোর পরে এটা প্রোডাকশন হতে হতে স্টিলের র মেটেরিয়াল কেনা হলো, প্রোডাকশন হলো, হওয়ার পরে মালটা বিক্রি হলো, তারপরে তো ফের কোম্পানিকে টাকাটা ফিরে আসবে না বিক্রি হওয়ার পরে। এই বিক্রি হতে মানে প্রোডাকশন কোম্পানি যখন নিজের পকেট থেকে টাকাটা লাগালো, মনে করে 10 তারিখে কোম্পানি টাকাটা দিয়েছে 1 কোটি টাকা টাটা স্টিল প্রোডাক্ট তৈরি করার জন্য। তাহলে 10 তারিখে টাকা না নেওয়ার পর তারা র মেটেরিয়াল কিনেছে, সেটাকে স্টিল তৈরি করেছে, স্টিল তৈরি করার পর সেটা মার্কেটে বিক্রি করেছে, মার্কেটে বিক্রি করতে করতে মনে করো 20 তারিখ হয়ে গেছে। তার মানে তাহলে 20 তারিখে বিক্রি করার পর তবে তো এই 1 কোটি টাকাটা আবার ফিরে আসবে এখানটায়। তার মানে এটা ফিরে আসতে কতদিন লেগেছে? ফিরে আসতে লেগেছে এখানে 10 থেকে 20, মানে 10 দিন লেগেছে। তার মানে ক্যাশ কনভার্সেশন সাইকেল মানে কতদিন লাগছে মালিকের হাতে ক্যাশ খরচা হওয়ার পর ফের ক্যাশ হাতে ফিরে আসতে। মানে 1 কোটি টাকা মনে করে কোম্পানি দিয়েছে, এই 1 কোটি টাকাটা নিয়ে তোরা প্রোডাকশন শুরু কর। এবার 1 কোটি টাকাটা কোম্পানি তো দিল, কিন্তু প্রোডাকশন হওয়ার পরে বিক্রি হওয়ার পরে কতদিন পরে কোম্পানি ফের মালিকের হাতে 1 কোটি টাকাটা লাভ সমেত ফিরে আসছে, সেটা হচ্ছে কি ক্যাশ কনভার্সেশন সাইকেল। এটা যত কম হবে তত ভালো, কিন্তু এটা আমাদেরকে দেখতে হবে যে সর্বোচ্চ কত ছিল, সর্বোচ্চ 90 ছিল, এবার এখানে দেখো সর্বনিম্ন 62-র কাছাকাছি ছিল, আর এখন চলেছে 67। তার মানে ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি কোম্পানির হাতে টাকা চলে আসে, তাড়াতাড়ি বিক্রি হচ্ছে, তাড়াতাড়ি টাকা চলে আসে। যত তাড়াতাড়ি বিক্রি হচ্ছে যতই টাকা আসবে তত তাড়াতাড়ি কোম্পানি টাকাটা কাজে লাগাতে পারবে না। সেজন্য ইনভেন্টরি ক্যাশ কনভার্সেশন সাইকেল যত কম হবে কিন্তু তত ভালো, এটা মাথায় রেখে দিও। কিন্তু অ্যাভারেজ কত আছে এখানে, আমরা অ্যাভারেজ দেখি যদি 60 দিন থেকে 90 দিন বা 95, 60 থেকে এখানে 80, 60 থেকে 90 দিনের কাছাকাছি এটা কোম্পানির হাতে চলে আসে। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি মার্চ 2025 আরো তাড়াতাড়ি চলে এসেছে, তার মানে এটা কিন্তু আরো ভালো। আরো তো আমরা এর আগে শিখেছিলাম, এটুকু তো বুঝতে পারলাম। এইবার এইটুকু নিয়ে যদি কারো ডাউট থাকে, ডেটর্স ডে, ইনভেন্টরি, এটা পেয়ে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট নেই, ক্যাশ কনভার্সেশন সাইকেল, এই কটা নিয়ে যদি কারো ডাউট থাকে হ্যান্ড রেজ করতে পারো, তখন তার প্রশ্নটা নেওয়ার চেষ্টা করো। অন্য কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবে না। এই যেটা শেখানো, যেহেতু আমি ক্লাসটা রেকর্ডিং করছি, উল্টো পাল্টা প্রশ্ন করবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমার আপলোড করতেও সমস্যা হবে। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে এইটুকু ডাউট বলতে পারো। আচ্ছা চলো, এরা আগে থেকে হ্যান্ড রেজ করে রেখেছিল। সৌরভ কিছু বলবে? না স্যার, ওইটা আগের কোশ্চেনটাই বলেছিলাম আমি। আচ্ছা, হাতটা সরিয়ে দাও। বিশ্বজিৎ মাঝি কিছু বলবে? না না স্যার, না কিছু বলবো না। ওকে চলো, হাত সরিয়ে নাও, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা স্যার এইটুকু বলছি বুঝলাম। একটু ক্যাশ ফ্লোটা একটু বলে দাও তো, ক্যাশ ফ্লোটা। ক্যাশ ফ্লো ব্যাপারটা কি আছে না, ক্যাশ ফ্লো বলতে আমাদের এটা বোঝায় কোম্পানির পকেটে কত টাকা আছে, মানি ব্যাগে, যেটা কোম্পানি যে কোনো সময় আচ্ছা মনে করে আচ্ছা নাও
আপদকালীন যেটা আমরা শিখেছিলাম না, এটা রিজার্ভ শিখেছিলাম। রিজার্ভটা ব্যাপারটা হচ্ছে কি, মিউট করো প্লিজ, তুমি মিউট করো না, আমি বলছি, মিউট করে দাও, আমি বলছি। আচ্ছা মিউট করো প্লিজ, আমি বলছি। তো দেখো ক্যাশ ফ্লো, আর আমরা এখানে দুটো জিনিস শিখেছিলাম। ক্যাশ ফ্লো ব্যাপারটা হচ্ছে কি, ক্যাশ ফ্লো এইটা ব্যাপারটা হচ্ছে কি, দেখো কোম্পানির মানি ব্যাগে টাকাটা পড়ে আছে, মানে কোম্পানির যে কোনো সময় আপদকালীন, মানে আমাদের মানি ব্যাগে যে টাকাটা থাকে, আমরা মনে করি কোম্পানির মালিক, কোম্পানির ডয়ারে যে টাকাটা পড়ে আছে বলতে পারো, যে কোনো সময় যখন লাগবে তখন টাকাটা দিতে পারবে, সেটা হচ্ছে কি ক্যাশ ফ্লো, যেটা নিয়ে কোম্পানি বাড়িও চলে যেতে পারে যে কোনো সময়। আর এটা কি বলছে, এটা কি বলেছে, আর যেটা রিজার্ভ বলেছিলাম, রিজার্ভ মানে ব্যাংকে পড়ে আছে, সেটা তুলতে এক দুদিন সময় লাগতে পারে। রিজার্ভ বাড়লে ভালো, কিন্তু ক্যাশ ফ্লো বলতে, নেট ক্যাশ ফ্লো বলতে কোম্পানির হাতে যে টাকাটা আছে, এটা যত বাড়বে তত ভালো। অর্থাৎ এটা যখন তখন কোম্পানি খরচা করতে পারে, কোম্পানি খুব বেশি ইনকাম আছে বলে তবে তো কোম্পানি ডয়ারে এত টাকা ফেলে রেখেছে। আনুমানিক প্রায় 2554 কোটি টাকার কাছাকাছি কোম্পানির অফিসে পড়ে আছে। তার মানে ভাবো কোম্পানির কত টাকা, মানে কোম্পানির কত বেশি প্রফিট হয়েছে বলে এত ক্যাশ ফ্লো রেখেছে। এখানে দেখো এতদিন মাইনাস মাইনাস ছিল, এটা কিন্তু প্লাস হয়ে গেছে, যেটা কোম্পানির জন্য অনেক ভালো। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। এইবার আমরা আসবো তার পরের অপশনটা, আমরা এখানে কি কি শিখলাম, আমরা কোয়ার্টারলি শিখলাম, নেট প্রফিট শিখলাম, ব্যালেন্স শিট শিখলাম, ক্যাশ ফ্লো শিখলাম, আমরা এবার শিখেছি রেশিওটাও শিখলাম। আমরা এবার শিখবো ইনভেস্টর। ইনভেস্টরটা আমরা বুঝেছিলাম, বাট একটু রিপিট করবো তোমাদের জন্য। একটু রিপিট কিভাবে করব দেখে নাও। তো দেখো এইখানে দেখো প্রমোটার, এটা অন্য কোম্পানিতে ছিলাম, সেটাতে ব্যাকে যাই, সুবিধা হয় বুঝতে। এখানে ছিলাম আমরা। তো এখানে এবার আমরা এলাম ইনভেস্টারে। ইনভেস্টারের ক্ষেত্রে ব্যাপারটা বোঝো, আমরা প্রথমে যে বলেছিলাম প্রমোটার মানে মালিক পক্ষ, তারপরে আছে ইম্পর্টেন্ট পার্ট কি আছে, এফআইএস মানে ফরেন ইনভেস্টার, তারপরে ডিআইএস, এই তিনজনকে আমরা মাথায় লাগাবো। দেখো এই তিনজনের প্রথম এটা বোঝো, এখানে দেখে নাও লাস্ট তিনটে কোয়ার্টারে যদি আমরা দেখি, এখানে এই লাস্ট কোয়ার্টারে যদি দেখি 35.56% মালিকানা ছিল, এখনো আছে। আচ্ছা এফআইএস ফরেন ইনভেস্টার, যেটা খুব ইম্পর্টেন্ট, এরা যদি টাকা লাগায় আমরাও কিন্তু টাকা লাগাতে পারি। এখানে দেখি এখানে 24.19 থেকে এখানে কমে গেছে, 24 পয়েন্ট কত হয়ে গেছে, 19 থেকে কমে 21.24 হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছি যে ডিআইএস কারা, দেখবে একটু দেখে নাও ডিআইএস কারা। তোমরা বললাম শুধু ব্যাংক ফ্যাংক এরাই, দেখো দেখো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ, তোমরা যে মিউচুয়াল ফান্ডে টাকা লাগাচ্ছ, কোটাক, এইচডিএফসি অ্যাক্সিস, এইচডিএফসি কোটাক, মতিলাল, এইচডিএফসি নিপ্রন, আমরা যে টাকাগুলো লাগাচ্ছি না মার্কেটে, টাকাগুলো এরা বেশিরভাগ লোক এখানে লাগিয়ে রেখেছে। তো এরা কি করেছে, এটা আমাদের দেশীয় ইনভেস্টার। ডিআইএস মানে ডোমেস্টিক ইনভেস্টার। এবার দেখো খেয়াল করে দেখো এইখান থেকে যে মালটা কমেছে, কতটা কমেছিল একটু দেখি, একটু দেখা যাক। এটা তোমাদের বুঝতে হবে, তা নাহলে তোমরা ক্যালকুলেশনটা না নিজেরা ক্লিয়ার করলে বুঝতে পারবে। ক্যালকুলেটরে যাচ্ছি। আমার বক্তব্য এটা যে মালটা যদি তিনজনের মধ্যে আদান প্রদান হয়, এফআইএস ডিআইএস এদের মধ্যে, তাহলে ঠিক আছে। প্রোমোটার বিক্রি করলো, এফআইএস নিল, এফআইএস বিক্রি করলো, ডিআইএস নিল, ডিআইএস বিক্রি করলো, প্রোমোটার নিল, এরা নিজে একে অপরের মধ্যে আদান প্রদান করলে সমস্যা নেই। কিন্তু যদি প্রোমোটার বা এফআইএস বা ডিআইএস বিক্রি করলো, পাবলিক কিংবা আদার্স নিল, তখন কিন্তু বিপদ। মালটা নিজেদের মধ্যে হলে ভালো, আর নিজেরা যদি আরো মাল তোলে তাও ভালো। আমি একটুখানি ক্যালকুলেশনটা করে তোমাদের বোঝাই। দেখো এখানে প্রোমোটার যেটা ছিল সেটা আছে, এটা বাদ দাও, এটা আমার নিচ্ছি না, প্রোমোটার কোনো চেঞ্জ করেনি, সমস্যা নেই। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি এখানে এফআইএস কিছুটা বিক্রি করেছে, কত করেছে, 21.19 থেকে 24.19 ছিল, 21.24 হয়ে গেছে, তাহলে 21.24.19 ছিল, এখন কত হয়ে গেছে 21.24%, 21.24%, তাহলে কত পার্সেন্ট, তাহলে 2.95% বিক্রি করে দিয়েছে এফআইএস, 2.95% বিক্রি করে দিয়েছে। তাহলে কে তুলেছে, 2.95% লিখে রাখো। এবার এখানে আমরা দেখবো তাহলে 27 থেকে 27.77 ছিল, 30.60 হয়ে গেছে, তাহলে 2.95 হচ্ছে কি দেখি এক সেকেন্ড। তাহলে 2.95 এখানে লিখে রাখলাম, 2.95 এ বিক্রি করে দিয়েছে, বিক্রি করেছে। তো এই মালটা যদি এ নিয়ে নেয় তাহলে কিন্তু ভালো। তাহলে এ কি নিল অতটা, একবার দেখি ক্যালকুলেশন করে। তাহলে এর ছিল 27.77, 27.77% মাইনাস 30.60%, মাইনাস 30.60%, তার মানে কত হচ্ছে 2.83। তার মানে 2.83 এখানে দেখতে পাচ্ছি, তার মানে একটুখানি মাল হচ্ছে কি এখান থেকে পাবলিক নিয়েছে।
সামান্য একটু মাল পাবলিক নিয়েছে, সামান্য নিয়েছে, খুব বেশি নেই। 2.95 হতো, 2.95 দিয়ে নিত খুব ভালো হতো। একটুখানি মাল আমরা যদি এখান থেকে মাইনাস করে দিই 2.95, সরি 2.95 না, হ্যাঁ 2.95, কতটা হচ্ছে 2.95, তাহলে কত হচ্ছে, সরি ভুল হয়ে গেল, তাহলে আমাদের অত ছিল 2.83 থেকে 2.85, মানে আনুমানিক এদিকে 7 আর 9, 7 আর 5-এ প্রায় 0.13 মতো এখানে মোটামুটি কে নিয়ে নিচ্ছে মালটা, নিয়ে নিচ্ছে হচ্ছে গিয়ে পাবলিক নিয়ে নিচ্ছে। পাবলিক নেওয়া কিন্তু ভালো না, যেহেতু সামান্য পরিমাণ নিয়েছে সেই জন্য সমস্যা নেই। মাথায় রেখেও যারা তিনজনের মধ্যে যাতে আদান প্রদানটা হয় সেটা মাথায় রেখে দিও। পাবলিক নিলে ভালো না, আর আদার্স নিলেও ভালো না, দিলে তিনজনের মধ্যে আদান প্রদান হয় ভালো। এবার এরকম অনেক সময় দেখবে যে কোনো কোম্পানিতে দেখবে প্রোমোটার হোল্ডিং বাড়ছে, এফআইএস বাড়ছে, ডিআইএস বাড়ছে, তার মানে কিন্তু এটা খুব ভালো কোম্পানি। এই সমস্ত কোম্পানিতে টাকা লাগানো কিন্তু খুব ভালো। কেন বলতো, এরা তো কম টাকা লাগায় না, এরা 30%। একটা কোম্পানির মূল্য যদি 100 কোটি টাকা হয়, তার 30% মানে আনুমানিক কত? এই কোম্পানিটা তার 100 কোটি টাকা মূল্য না, নাই নাই করে প্রায় দেখাই, নাই না করে প্রায় 1 লক্ষ কোটি টাকার মূল্য। 1 লক্ষ কোটি টাকা 30% মানে কিন্তু কম না, প্রায় 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 30,000 কোটি টাকার কাছাকাছি। তাহলে 30,000 কোটি টাকার কাছাকাছি যে লাগাচ্ছে এই কোম্পানিতে, তার মানে সে কত বেশি অ্যানালাইসিস করেছে, তবে তো টাকা বাড়াচ্ছে। তাহলে যখন দেখবো এরা এফআই প্রোমোটার অ্যাড করছে বা এফআইএস ডিআই এরা একটু একটু করে মাল বাড়াচ্ছে, তার মানে এটা কিন্তু খুব ভালো কোম্পানি। আর যদি দেখেন একটু একটু করে মাল কমাচ্ছে, মালটা এরা নিচ্ছে, তাহলে মানে বিপদ। বা বাড়ালো, কম নিল, এই তিনজনের মধ্যে আদান প্রদান হলে ঠিক আছে, যদি মালটা এরা কমাচ্ছে এটা নিচ্ছে, তাহলে কিন্তু বিপদ। এটা মাথায় রেখে দিও। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলে ব্যাপারটা কি, আমরা কি নিয়ে যতটুকু আলোচনা করলাম, এটা তোমাদের ম্যাক্সিমাম ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। একটু অ্যাডভান্সে আলোচনা করলাম, আরো একটা আমাদের ক্লাস থাকবে যেটা আরো একটু অ্যাডভান্সের দিকে আলোচনা করবো। কিন্তু এবার আমাদের কিছু শেখার আছে, যেটা শিখালাম এটা স্ক্রিন ক্রিয়েশন শেখাবো। কি কি স্ক্রিন ক্রিয়েশন শেখাবো? এর আগে আমরা স্ক্রিনে দেখেছিলাম যে কিছু ম্যাট্রিক এখানে দিয়ে আমরা ভালো স্টক ফাইন্ড আউট করতাম, শিখেছিলাম। বাট আজকে একটু যেগুলো আমরা শিখলাম তার উপরে মডিফাই করব, করে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা স্ক্রিন ক্রিয়েশনটা সবাই জানি। স্ক্রিনে ক্লিক করলাম, স্ক্রিনে ক্লিক করার পরে সবাই লাইভ করো, সবাই হাতে মোবাইল আছে, সবাই নিজেরা করবে, করে আমাদেরকে কিন্তু গ্রুপে দেবে। আমি এখনই দেখবো, আমি প্রথম নিজে করছি, তোমরা একবার দেখে নাও। দেখে নেওয়ার পর তোমাদেরকে একটু সময় দেবো, তোমরা নিজেরা করবে। প্রথমে আমি নিজে করছি, দেখো প্রথমে স্ক্রিনে ক্লিক করলাম, স্ক্যানারে গিয়ে ক্রিয়েট স্ক্রিনে ক্লিক করলাম, করার পরে প্রথম লিখবো। তাহলে আমাদের একটা ভালো কোম্পানির জন্য আমি আগেই বলেছিলাম ক্রাইটেরিয়া কি থাকতে হবে, ক্রাইটেরিয়া থাকতে হবে মোটামুটি খুব ছোট কোম্পানি নেব না। স্যার আবার প্রথম থেকে দেখান। আচ্ছা, এটা আমরা skinner.com এ গেলাম, স্কিনার এলাম, এরকম ইন্টারফেস এলো। স্ক্রিন, এই স্ক্রিন দেখো মোবাইল, এই অপশনটা মোবাইলে তোমাদের নিচে শো করবে, আর ল্যাপটপ বা কম্পিউটার উপরে শো করবে। স্ক্রিনে ক্লিক করব, স্ক্রিনে ক্লিক করার পর সেকেন্ড অপশন আসবে ক্রিয়েট স্ক্রিন, এই অপশনটা আসবে। এবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে দেখবে এই বোর্ডটা খুলে যাবে। এই বোর্ডটার মধ্যে এবার আমরা কোয়ারি গুলো দেব, যে আমাদের মার্কেটে তো 5,000 এর কাছাকাছি কোম্পানি আছে, আমাদের এই কোম্পানিগুলো এই ক্রাইটেরিয়া অনুযায়ী কোম্পানিকে বের করে দেওয়া হোক। তাহলে আমাদের একটা একটা করে কোম্পানি স্ক্যান করতে হবে না, আমরা ভালো ভালো কোম্পানি কিন্তু এখান থেকে স্ক্যান করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে কি বলবো, প্রথমে তোমাদেরকে বলবো মার্কেট ক্যাপ। দেখো আমরা শুরুতেই বলেছিলাম যে একটা ভালো কোম্পানির কিন্তু মার্কেট ক্যাপ খুব ছোট হলে কিন্তু সেটা পেনি স্টক হয়ে যাচ্ছে, সেখানে রিস্ক থাকবে। যদি আমাদের অর্জিত সম্পদ, এত কষ্টের টাকা লাগাবো, তাহলে যে কোনো কোম্পানিতে, আতিবাদী কোম্পানিতে লাগাবো না। আমরা চেষ্টা করবো যে একটু বড় কোম্পানিতে কাজে লাগাবো। কারণ একটু বড় কোম্পানি মানেটা কি, বড় কোম্পানি সে হয়েছে মানে কি, সে ভালো কোম্পানি বলে বড় হতে পেরেছে। সেই জন্য কিন্তু আমরা এখানে ক্রাইটেরিয়াতে কি রাখবো, প্রথমে রাখবো যে একটা বড় কোম্পানি। এক সেকেন্ড একটু জল খেয়ে নিই, খেয়ে শুরু করছি। আচ্ছা, প্রথম আমরা দেব মার্কেট ক্যাপ। এখানে লিখবো মার্কেট, MAR, মার্কেট ক্যাপিটালাইজেশন দিলাম। তাহলে আমরা ছোট কোম্পানি নেবো না, আমাদেরকে এমন কোম্পানি দেওয়া হোক 5,000 কোম্পানির মধ্যে যে কোম্পানির মূল্য মোটামুটি 1,000 কোটি টাকার বেশি, সেরকম কোম্পানি দেওয়া হোক এই মার্কেট ক্যাপ। তাহলে গ্রেটার দেন 1,000 কোটি টাকা দিলাম। 1,000 লেখা মানে ওরা 1,000 কোটি নিয়ে নেবে। মিউট করো প্লিজ, যারা আনমিউট আছে মিউট করো। এইবার এখানে আমরা কি লিখবো, পরের কমেন্ট দেওয়ার জন্য এন্ড লিখবো, এন্ড, এটা আমরা শিখেছিলাম। এন্ড দিলে অটোমেটিক্যালি নিচে চলে আসবে। এবার আমরা কি লিখবো, যে এবার আমরা লিখবো যে রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ আমরা এর আগে কি শিখেছিলাম, যে একটা ভালো কোম্পানির, সরি এর আগে আমরা এখানে কি শিখেছিলাম,
সেকেন্ড এখানে সার্চ করি। একটা ভালো কোম্পানির ক্ষেত্রে আমরা এর আগে শিখেছিলাম, আমরা মেবি ইউটিউবে ভিডিওটাও দিয়েছি, ROCE 15-র বেশি হলে তবে ভালো, এটা আমি বলেছিলাম আগের দিন। বা একটা ভালো কোম্পানি মানে মিনিমাম রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড 15-র বেশি হলে ভালো, 15% বেশি। তাহলে আমরা কি বলবো, আমরা এখানে লিখবো যে 15% বেশি হোক। আচ্ছা, কেউ একটু জন্য আনমিউট করে রেখেছো, কেউ একজন আনমিউট করে রেখেছো, তুমি মিউট করো প্লিজ। থ্যাংক ইউ, মিউট করে দিয়েছি, বললে সঙ্গে সঙ্গে করে দেবে, সেটা সবার জন্য ভালো হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা পয়েন্ট স্পেসে কি লিখবো, লিখবো যে আমাদের ROCE রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, এটা কি করব, এটা আমরা করব যে মোটামুটি 25% হতে হবে। 25% আমরা বেশি হয়, কিন্তু আমরা 25% নেব না, আমরা বলেছি 15% বেশি হতে হবে, গ্রেটার দেন 15%। একটা ভালো কোম্পানি তবেই তাকে বলবো যে মিনিমাম 50% এর বেশি CAGR এর অন্তত প্রফিট দিচ্ছে, তবে তো ভালো বলবো। ভালো তো শুধু বললে হবে না। এরপরে আমরা কি শিখেছিলাম, এরপরে আমরা কি শিখেছিলাম, সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে সেলস গ্রোথ। সেলস গ্রোথ শুধু হলে হবে না, কনস্ট্যান্ট বাড়ছে, কনস্ট্যান্ট সেলস গ্রোথ বাড়ছে। লাস্ট 5 বছর ধরে সেলস গ্রোথ অন্তত 15% হয়ে বাড়ছে, সেরকম কোম্পানি আমাকে দেওয়া হোক। এক বছরের সেলস ভালো করলে তার মানে পরের বছর ভালো করলে তার কোনো গ্যারান্টি নেই। লাস্ট 5 বছর ধরে ভালো করে আসছে এমন কোম্পানি আমাকে দেখ। তাহলে আমরা এখানে লিখবো কি, সেলস গ্রোথ লাস্ট 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স গ্রেটার দেন মিনিমাম 15% ধরে 15% করে বাড়ছে, তবে কিন্তু তাকে আমরা নেব, তবে তারা ভালো স্টক বলবো, তার আগে না। তার সেলস বললাম, এবার তোমাকে বলেছিলাম সেলস শুধু করলে হবে না, প্রফিটও করতে হবে। সেলস যেমন বাড়ছে প্রফিটও তেমন 15% সাথে সাথে বাড়তে হবে, 5 বছর ধরে বেড়ে বেড়ে আসছে এমন দেখাতে হবে। এক বছর না, 5 বছর ধরে মিনিমাম 15% হয়ে বেড়ে বেড়ে আসছে সেটা। তাহলে আমরা লিখবো প্রফিট, তাহলে প্রফিট গ্রোথ 5 ইয়ার্স, এটাও কিন্তু আমাদের গ্রেটার দেন দিতে হবে কত, এটা আমাদেরকে গ্রেটার দেন মিনিমাম 15% দিতে হবে। তারপর লিখলাম এন্ড। এইবার এই কটার সাথে সাথে আমরা কি শিখেছিলাম, যে এইখানে এইগুলো হচ্ছে হোক, কিন্তু কিন্তু আমাদের আর্নিং পার শেয়ারটাও তো বাড়তে হবে। যেমন এক্ষুনি শিখেছিলাম যে সেলস বাড়ছে, ঠিক আছে, তারপরে আমাদের কি দেখতে হবে, নেট প্রফিট বাড়ছে, কিন্তু সাথে সাথে ইপিএসটাও কি বাড়ছে, ইপিএসটা বাড়ছে কিনা এটাও আমাদের দিতে হবে। লাস্ট 3-5 বছর তো ইপিএস কনস্ট্যান্ট বাড়ছে এরকম দিতে হবে। তো এটার জন্য আমাকে একটা নতুন এখানে একটা ক্রাইটেরিয়া দিতে হবে যে ইপিএস গ্রোথ লাস্ট 5 ইয়ার্স, 5 বছর ধরে ইপিএস মোটামুটি 15% এর CAGR এ বাড়ছে সেরকম দিতে হবে। এটা 15% বেশি হোক ঠিক আছে, কিন্তু কম হলে হবে না। তাহলে এটুকু বুঝেছিলাম। এবার একটা কি বুঝেছিলাম তোমাদেরকে এখানে থেকে শিখেছিলাম যে দেখো এইসব তো ঠিক আছে, কিন্তু কোম্পানি অনেক ক্ষেত্রে দেখবে যে কোম্পানির প্লেজ আছে কিনা, প্লেজ মানে কোম্পানি নিজের শেয়ার বন্ধক রেখেছে কিনা, যদি শেয়ার বন্ধক রাখে তাহলে খারাপ, এটা আমরা শিখেছিলাম না, প্লেজ পার্সেন্টেজ 0 হলে ভালো। তো আমরা এটা লিখবো যে প্লেজ পার্সেন্টেজ 0 হতে হবে, তবেই আমাদের জন্য ভালো। তাহলে আমরা এখানে এই ক্রাইটেরিয়া দেব, যে প্লেজ, ফ্রেন্ড লিখবো এনডি, লিখবো প্লেজ পার্সেন্টেজ কত নেব, 0 হতে হবে, গ্রেটার দেন 0, 0 ছাড়া নেব না, 0 হতে হবে। তারপরে আরো একটা জিনিস শিখেছিলাম ভালো স্টকের জন্য, সেটা কি, সেটা শিখেছিলাম তোমরা জানো ভালো করে, সেটা হচ্ছে কি ডেট টু ইকুইটি, শেয়ার প্রতি কোম্পানি কত টাকা দেনা করেছে। তুমি যে শেয়ারটা কিনছো না, সেই শেয়ারটাও কোম্পানি কারোকারি বন্ধক রেখে কোম্পানি টাকা তুলছে, সেটা কি আছে, এটা ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছ 0.43। এটা আমি বলেছিলাম 0 হলেই ভালো, কিন্তু যদি 0.5 পর্যন্ত হয় নেওয়া যাবে, 0.5 এর উপরে চলে গেলে এটাকে আমরা ফালতু কোম্পানি বলতেও পারি। সেজন্য আমরা বলবো ফালতু কোম্পানি হতেও পারে, মানে খারাপ কোম্পানি হতে পারে, কথাটা বলা ভুল হচ্ছে, খারাপ কোম্পানি। তার মানে আমরা 0 হলে ভালো, কিন্তু মিনিমাম যদি 0.50 হলে ঠিক আছে, চলবে, মানে 50 পয়সা হলে চলবে, 50 যেটা হচ্ছে। তাহলে আমরা এইভাবে এখানে একটা ফের একটা টার্মস দেবো, যে এখানে আমাদের কি দিতে হবে, ডেট টু ইকুইটি, DEBT, ডেট টু ইকুইটি চলে এসেছে। তাহলে ইকুইটি পিছু দিনা কোম্পানি যদি লেস দেন হতে হবে, এটা কিন্তু গ্রেটার দেন না, মিনিমাম এর থেকে কম হতে হবে। তাহলে লেস দেন কত হতে হবে, লেস দেন 0.5। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, এটাও কিন্তু 0.5 হতে হবে।
এর থেকে কম হলে ভালো, 0 হলে তো ভালো, কিন্তু ম্যাক্সিমাম 0.5 পর্যন্ত হবে, তার বেশি থাকলে সেই স্টক আমাদেরকে পাঠাতে হবে না, সেই স্টক আমরা দেখতে চাইছি না। আচ্ছা, এরপরে আমাদের কি কি দেখা আছে? এরপরে আমাদের সেলস গ্রোথ দেখেছি, প্রফিট গ্রোথ দেখেছি, আর্নিং পার শেয়ার দেখেছি, পিইজি খুব ইম্পর্টেন্ট, পিইজি খুব ইম্পর্টেন্ট। পিইজি এখানে আমরা দেখেছিলাম, তোমাদেরকে কি বলেছিলাম, পিইজি কি করতে বলেছিলাম যে 0.0 একের কম হলে ভালো, যত কম হলে ভালো। পিইজি রেশিও এটা খুব ইম্পর্টেন্ট, একের কম হলে তবেই ঠিকঠাক বলে মনে হবে। এটা একটা ভ্যালুয়েশন টুলস, অর্থাৎ একটা কোম্পানি যে সস্তায় পাওয়া যাচ্ছে কিনা, খুব বেশি টাকাতে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু উদাহরণ। এটা যদি মনে করো একের কমে আছে, যত কম হবে তত তোমার জন্য ভালো, তত তোমার জন্য। এটা হচ্ছে কি পিইজির ফুল ফর্ম এর আগের দিন আমরা বলেছিলাম, প্রাইস টু গ্রোথ। আমরা এর আগে আমরা প্রাইস টু কি শিখেছিলাম, প্রাইস টু আর্নিং রেশিও, পি মানে প্রাইস টু আর্নিং রেশিও, এই যে শিখেছিলাম। এর থেকেও ভালো এটা, এর থেকে এটা ভালো কিভাবে বলো, যদি এইটা যা হচ্ছে হোক, এটা যদি তোমরা বাদও দাও, যদি তোমরা পিজি যদি দেখো যে একের কম, এক বা একের কম, তাহলে ভালো। তার মানে এটা তোমাদেরকে তখন দেখতে লাগবে না। এর থেকেও ইম্পর্টেন্ট পি থেকে পিজি রেশিওটা আরো ইম্পর্টেন্ট। পিজি মানে এটা প্রাইস টু আর্নিং রেশিও, এর সাথে প্রাইসের সাথে গ্রোথ রেশিও আছে। পিজি রেশিওর ফুল ফর্ম কি, প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও, প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও, মানে এটা আরো ভালো। এটা যদি তোমরা বাদও দিয়ে ফেলো না, তাও এটা যদি রাখো তাহলে খুব ভালো। তাহলে পিজি রেশিও কত হবে, একের কম হলে ভালো। তাহলে একের কম খুব কম কোম্পানির মধ্যে থাকে, তো আমরা দেখবো পাই কিনা। পিইজি একের কম পাবো কি, তাও দিয়ে দিলাম 1। এইটুকু আমরা লিখলাম, বেশি লিখলাম না। এইটুকু লেখার পর আমরা রান দিস কোয়ারি করলাম। রান দিস কোয়ারি করলে 18 খানা কোম্পানি চলে এলো, 18 খানা কোম্পানি চলে এলো। এই 18 খানা কোম্পানি কিন্তু এই ক্রাইটেরিয়া ফিল হয়েছে, অর্থাৎ এই কোম্পানিটা কি করছে, মার্কেট ক্যাপ কিন্তু ভালো, খারাপ না, 1 কোটি টাকা, 1000 কোটি টাকার বেশি। রিটার্ন অফ ক্যাপিটাল যেটা আমরা বলছিলাম 15% এর বেশি হতে হবে, এরা এই 18 জন কিন্তু 15% এর বেশি ইপিএস, সরি রিটার্ন অফ আরওসি। সেলসও দেখি এই কনস্ট্যান্ট 5 বছর ধরে কিন্তু ম্যাক্সিমাম 15% সিএজিআর সেলস গ্রোথ হয়ে যাচ্ছে, মানে খুব ভালো। সেটাও কিন্তু এই 18টা কোম্পানির মধ্যে আছে। প্রফিট গ্রোথ লাস্ট 5 বছর ধরে কনস্ট্যান্ট 15% সিএজিআর এর কাছাকাছি প্রফিট গ্রোথ করছে। সাথে সাথে ইপিএস, আর্নিং পার শেয়ার, তুমি যেটা থেকে প্রফিট অ্যাকচুয়াল নিচ্ছ সেটাও কিন্তু 15% এর সাথে সাথে 5 বছর ধরে 15% উপরে গ্রোথ করছে। প্লেজ জিরো, এই 18টা কোম্পানির মধ্যে কোনো প্লেজ নেই। ডেট টু ইকুইটি এই 18টা কোম্পানির মধ্যে সবাই 0.5 এর কম। আর পিইজি রেশিও যেটা খুব ইম্পর্টেন্ট, এই 18টা কোম্পানির মধ্যে সবার পিইজি রেশিও 1 এর কম হবে কিংবা 1 হবে। তার মানে এই যে কোম্পানিগুলো বেরিয়ে গেল তোমার জন্য সোনায় সোহাগা কোম্পানি বলতে পারো। কিন্তু এই কোম্পানির মধ্যে দিয়ে তোমাকে একটা একটা কোম্পানির মধ্যে ঢুকতে হবে, ঢুকে তোমাদেরকে চেক করতে হবে, যেগুলো তোমাদের এক্ষুনি শেখালাম সেগুলো চেক করে তবে তোমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট করার আগে আরো একটা জিনিস তোমাদেরকে শিখতে হবে, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। কারণ পরের ক্লাসটা আমাদের ইনভেস্টমেন্টের মেবি লাস্ট ক্লাস হবে, ফাইনাল ক্লাস হবে। এখন এই যে কোম্পানিগুলো থাকলো তোমাদের জন্য, তোমাদের মেন কাজ, তোমাদের মেন কাজ এই কোন কোম্পানিগুলোর মধ্যে দিয়ে তোমরা 5খানা, 1 2 3 4 5 টপ 5 কোম্পানি, সব থেকে ভালো কোম্পানি কে একে তাকে দেবে, তারপরে 2 এ কে, তারপরে 3 এ কে, এইভাবে তুমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে মার্কিং করবে। তোমার পছন্দের এর মধ্যে যে 18টা কোম্পানি আছে, সব থেকে ভালো কোন কোন কোম্পানিটা, তাকে একে রাখবে, 2 এ একজনকে রাখবে, 3 এ একজনকে রাখবে, 4 এ একজনকে রাখবে, 5 জনকে সিলেকশন করবে। 5 জনকে সিলেকশন করে গ্রুপে দেবে। তারপরে আমি তোমাদের মধ্যে একজনকে উইনার ঘোষণা করব, যে এর মধ্যে দিয়ে এতগুলো ছেলে অ্যানালাইসিস করেছে, তার মধ্যে যারা যারা একে কাকে কাকে রেখেছে, একে কারা কাকে কাকে রেখেছে সেটা আমি দেখবো। যে দেখবো যে ঠিকঠাক একে যারা যারা রেখেছে এবং ভালো কোম্পানিকে একে রেখেছে, তাদেরকে আমরা পরের ক্লাসে বলবো যে এরা ঠিকঠাক স্টাডি করেছে এবং এই ক্লাসে খুব বেশি প্র্যাকটিস এরাই করে, সে এই ক্লাসে উইনার। সেটা তার নাম ঘোষণা করা হবে। সেই জন্য তোমাদের কাজ থাকলো, যতগুলো স্টুডেন্ট এখানে আছে সবাইকে এই ক্রাইটেরিয়া অনুযায়ী, ক্রাইটেরিয়া তোমার চাইলে একবার স্ক্রিনশট মেরে নাও, সবাই মেরে নাও। এইভাবে তোমরা সার্চ করবে, সার্চ করে তোমরা স্টকগুলো আসবে, এলে তোমরা কিন্তু একটা একটা করে স্ক্যান করে 1 2 3 4 5 র্যাঙ্কিং করে রাখবে।